ব্যথাযুক্ত ক্লান্ত শরীরটা ফ্লোরে পড়ে আছে বেরির। আজকেও মার খেয়েছে সে ইরফানের হাতে, তবে আজকের মারের পরিমাণটা বেশিই ছিল। আজ বেরির অপরাধ ছিল সে রুবির বেডটি দিতে দেরি করে ফেলেছে। রুবি বেরির সতীন, বেরির স্বামী ইরফানের দ্বিতীয় পক্ষ। সে বড়লোক ঘরের মেয়ে রুবি, ভালোবেসে বিয়ে করেছে ইরফানকে। এটা জানা সত্ত্বেও যে ইরফান বিবাহিত। রুবি এমন একজন নারী যে কিনা কোনো পয়েন্ট বাদ রাখে না, যে পয়েন্ট অনুযায়ী ইরফান বেরিকে মারতে পারে। প্রতি পদে পদে নানা রকম মিথ্যা কথা বলে বলে বেরিকে মার খাওয়ায় রুবি। বেরি এতটাই মুখ বুঝে মেনে নেয়, বেরির প্রতিবাদ করার মতো শক্তি আর সাহস নেই। রুমের ফ্লোরে শুয়ে থেকে ব্যথায় ছটফট করতে থাকা বেরিকে দেখার মতো কেউই নেই এই বাড়িতে। তবে কাজের মেয়ে মিনু একবার এসে ধরে ওঠায় যখন ইরফান বেরিকে এইভাবে মেরে রেখে যায়। আজকেও ব্যতিক্রম কিছু ঘটেনি। ইরফান রুবিকে নিয়ে চলে যাওয়ার পর মিনু দৌড়ে গিয়ে এসে রুমে ঢেকে গায়ের ওড়নাটা সাইডে পড়ে আছে। হলুদ সুতির জামার উপরে রক্তের হালকা ছোপ ছোপ দাগ হয়ে আছে। পুরো শরীর ধবধব ধরে কুঁচকে শুয়ে থাকা বেরিকে দেখে মিনুর চোখেও পানি চলে আসে। এদিক সেদিক তাকিয়ে মিনু বেরিকে তুলে খাটে নিয়ে বসায়। বেরির ফর্সা গালগুলোতে ইরফানের হাতের 5 আঙ্গুলের ছাপ পড়ে আছে। নাক মুখ দিয়ে লালা চলে আসছে, পুরো মুখটা ফুলে আছে তার। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এভাবে বউ পেটায় না, তার উপর যদি হয় উচ্চশিক্ষিত। মিনু বেরির চোখ মুখ মুছে দেয়। ভাবি, জামাটা খুলেন, রক্তগুলো মুইছা দিয়া স্যাভলন লাগাইয়া দিমু। লাগবে না মিনু, চলো রান্নাঘরে যাই, ওনারা এসে খাবে তো। আপনার কি মাথায় সমস্যা? এই শরীর নিয়া রান্নাঘরে যাইবেন আর তারা আজকে বাহিরে খাইব, এত অস্থির হইয়েন না। ও, আপনি জামা খুলেন, আমি গরম পানি নিয়ে আসি। মিনু গরম পানি আনতে গেলে বেরি ডুকরে কেঁদে ওঠে। কি বেরি, কি হয়ে গেল? বাবা ভালোবেসে বেরি ফুল ডাকত, আর আজ সেই বাবার আদরের মেয়েটা স্বামীর ঘরে এসে সতীন নিয়ে সংসার করে আর প্রতিদিন নির্মমতা সহ্য করে। বেরির মুখ দিয়ে তখন একটা কথাই বেরিয়ে আসে, বাবা আমাকেও নিয়ে যাইতা তোমার সাথে। এরই মাঝে মিনু গরম পানি নিয়ে চলে আসে। দেখে বেরি সেভাবেই বসে আছে। মিনু কাছে গিয়ে বসে। ভাবি, ও ভাবি, কি ভাবেন? দেখি জামাটা খুলেন। মিনুর কথায় জামাটা খুলে বেরি বুকের উপরে জামাটা দিয়ে ঢেকে রাখে সে। মিনু পিছনে গিয়ে ব্রায়ের হুক খুলে দেয়। হুক খুলতে গিয়ে আটকে উঠে সে। এইভাবে বুঝি কেউ কাউকে মারে। আজকে মারছে বেল্ট দিয়ে। মিনু ক্ষতস্থানে হাত দিতেই বেরি নড়ে ওঠে। মিনু বুঝে যায় যে আর তার ভাবির ব্যথা করছে। গরম পানি দিয়ে হালকা হালকা চেপে চেপে পুরো ক্ষতস্থান থেকে রক্ত সরিয়ে দেয় আর তারপর অয়েন্টমেন্ট লাগিয়ে দেয় সে। মিনু ফ্যানটা চালাও, পুরো পিঠটা জ্বলছে আমার। ফাটা জায়গা তো, তাই চলে ভাবি, আপনি জামা পরেন না। ভাবি, একটু শুইয়া থাকেন, আইসকার রান্না আমি করবো নিমো। না মিনু, জানতে পারলে আবার মারবে আমাকে। আহারে ভাবি, কি করব বলো, মারধর যাই করে খেতে তো দেয়, এটাই অনেক। কোন দিন দেখবো ময়রা রইছেন। আচ্ছা বাদ দাও, এদিকে আসো, আমার ব্রায়ের হুকটা লাগাও, হাতে অনেক ব্যথা, পিছন অব্দি যায় না। আইসা। অনেক কষ্টে জামা পরে রান্নাঘরে যায় বেরি। দিনে না খাক তার বর আর তার বরের বউ রাতে এসে তো খাবে, সেই ভেবেই রান্না করে পুঁটি মাছের ঝোল, কাঁকরোল ভাজি আর ভাত করেছে তার আর মিনুর জন্যে। ইরফান আর রুবির জন্যে বাসমতি চালের ভাত আর চিকেন করে রেখেছে। রান্না শেষ করে উঠতে উঠতে আজান পড়ে যায়। মিনুকে বেলে সে রুমে যায়। গোসল করে নামাজ পড়ে নিবে বেরি। বেলি ইসলাম সাইডটা বেশি মানে। যত যাই হোক না কেন নামাজ কোরআন শরীফ পড়বে সে। রুমে এসে গোসল করে নামাজের জায়নামাজে দাঁড়ায় বেরি। ওদিকে মিনু সব গুছিয়ে নিয়ে ঘরটাও মুছে ফেলে। 12 রাকাত নামাজ শেষ করে জায়নামাজে বসে দোয়া দুরুদ পাঠ করে বেরি। তার ওই মাঝে মনে পড়ে যায় 1 বছর আগের কথাগুলো।
কত সুন্দর একটা পরিবার ছিল বেলির। বাবা মা আর সে। অভাবে থাকলেও দিন চলতো বেশ। কামরা গিঞ্চর এলাকার সুখে শান্তিতে বড্ড ভালোই ছিল মেয়েটা। বেলির বাবা জব্বার মিয়া ছিলেন কাঠমিস্ত্রি, আর বেলির মা রাবেয়া বেগম রান্নার কাজ করতেন। রান্নার কাজ বলতে ব্যাচেলার্স মেয়ে ছেলেদের ম্যাচগুলোতে রান্না করে দিতেন। বেলি ছিল জব্বার আর রাবেয়ার একমাত্র সন্তান। টানাটানির সংসারে বেলিকে ইন্টার অবধি পড়াতে পেরেছিলেন তারা। তার মাঝে আবার ইন্টার পরীক্ষাটাও দিতে পারেনি টাকার অভাবে। তারপর আর পড়াশোনা করেনি বেলি। সারাদিন পর জব্বার ঘরে ফিরে মেয়ের হাসি মাখা মুখটা দেখলেই খুশি হয়ে যেতেন। নাম রেখেছিল ভালোবেসে বেলি, আর আদর করে ডাকতেন বেলি ফুল বলে। বাড়ির উঠানে এসেই ডাক দিতেন বেলি ফুল বলে। আর বাবার কথার আওয়াজ পেয়ে বেলিও দৌড়ে চলে আসতো বাবার কাছে। বাপ মেয়ের আহ্লাদিপনা দেখে মা রাবেয়া বেগমও খুশি হতেন। একদিন দুপুরের খাবার দিতে বেলি তার বাবা দোকানে যায়, আর সেখানেই রহমান আলী বেলিকে দেখে। রহমান আলী অনেক ভালো মানুষ ছিলেন, সে এলাকায় তার বহুল পরিচিত। বেলিকে দেখে মনে ধরেছিল তার এমন ছয় ছোট্ট মেয়ে তার ছেলের সাথে যায়। তাই তিনি জব্বারকে ডেকে নিয়ে সব বিস্তারিত কথা বলে পাকা করে নেন। সেদিন রাবেয়া মানে বেলির মাও অনেক খুশি হয়েছিলেন। গরিবের মেয়ে যদি তার মাহারা ছেলের জীবনে আসে তাহলে তার ছেলের ভালোই হবে, এটা ভেবেই ভদ্রলোক বিয়ে ঠিক করেন। কিন্তু প্রকৃতির বর্বরতার কাছে হার মানতে হয় কিছু কিছু স্বপ্নকে। বিয়ে ঠিক হওয়ার পর একদিন বিকেলে কাজ থেকে আসার সময় ট্রাকের নিচে চাপা পড়েন জব্বার। সেখানে তার মৃত্যু ঘটে। শোকার্ত বেলি আর রাবেয়া বেগম পাথর হয়ে যায়। অন্যদিকে রহমান আলীর এক কথায় তার নড়চড় হবে না। বিয়ে এই মেয়ের সাথেই দিবেন তিনি তার ছেলের। জব্বারের মৃত্যুর পর রহমান আলী বেলির মাকে ভরসা দেন আর ছেলেকে খবর দিয়ে গ্রামে আনান। ছেলে যখন শুনে তার বিয়ে একটা অজপাড়া গায়ের মেয়ের সাথে, তখন ছেলে সরাসরি না করে দেয়। কিন্তু রহমান আলীও কম জেদি না, তিনিও জোর করেই যাচ্ছেন। দেখুন বাবা, আপনার কথা রাখতে গিয়ে আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে পারি না। বেলি অনেক ভালো মেয়ে। সে ভালো নাকি খারাপ আমি জানতেও চাই না। আর তাছাড়া আমি গ্র্যাজুয়েট ছেলে, ভালো চাকরিও করছি, আমারও পছন্দ থাকতে পারে। তোমার পছন্দের যে আমার পছন্দ হবে তেমনটাও কথা না। তাহলে আপনার পছন্দ কি করে আমার পছন্দ হবে বাবা? বুঝার চেষ্টা করেন, আমি পারবো না বিয়ে করতে। দেখো, ওর বাবা মা মারা যাওয়ার আগে আমি কথা দিয়ে রাখছি, এখন ওর বাবা নেই, আমি কথাগুলো বরখেলাপ করতে পারবো না। বাবা, বিয়ে যদি হয়েও যায় ওই মেয়ে শান্তি পাবে না কিন্তু। করতে কি আমার কষ্ট হয়নি? দেখুন বাবা, আমি আর তর্ক করতে চাই না। বিয়ে এই মেয়েকেই করতে হবে, এটা মনে রাখো। রহমান আলী একরকম জোর করে ছেলের সাথে বেলির বিয়ের সব আয়োজন করেন, আর ছেলেও খুবই ক্ষুব্ধ হয়ে বিয়ের পিড়িতে বসেছিল। শুক্রবার জুমা নামাজের পর বিয়ের কার্যক্রম শুরু হয়। বিয়ের সব খরচ রহমান আলী নিজে করেন। বাঁশের বেড়ার এক পাশে একটা ব্যানার টানানো হয়, যাতে লেখা ছিল আজ বেলি ও ইরফানের শুভ বিবাহ। বেলির বাবা মারা যাওয়ার 2 মাসের মাথাতেই ইরফানের সাথে বেলির বিয়ে হয়। বিয়ের পর রাতে যখন বেলিকে ইরফানের রুমে রাখা হয়েছিল, আজও মনে পড়লে 2 চোখ ভিজে যায় বেলির। এরই মাঝে দরজায় টোকা পড়ে। ধ্যান ভেঙে দরজার দিকে তাকায় বেলি। মিনু দাঁড়িয়ে আছে দরজাটার কাছে। কিছু বলবা মিনু? 2:30 বাজে, নামাজ এখনো হয় নাই আপনার? হ্যাঁ হইছে। তাহলে আসেন, ভাত বাড়ছি আমি। আসতেছি। মিনু মেয়েটা যথেষ্ট ভালো আর ভদ্র। রুবিকে সে একদম দেখতে পারে না, কারণ ইরফানের অবর্তমানে রুবি বেলির সাথে যা যা করে সব কিছু সাক্ষী এই মিনু। মিনু কয়েকবার বলতেও চেয়েছিল, কিন্তু বেলির নিষেধে সে আর মুখ খোলেনি। নামাজের মোনাজাত শেষ করে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায় বেলি। পুরো শরীরটা ব্যথা হয়ে আছে তার। কয়টা ভাত খেয়ে নিলে ন্যাপা ট্যাবলেট খেয়ে নেবে। আস্তে আস্তে হেঁটে ডাইনিং রুমে যায় বেলি। আজকে বাসায় কেউ না থাকায় টেবিলে বসে ভাত খায় বেলি আর মিনু। ইদানিং ভাত খেতে গেলে গলার মাঝখানটায় ভাত আটকে থাকে বেলির। ইরফান মারার সময় প্রায় গলায় চাপ দেয়, না হয় গায়ের ওড়না দিয়ে ফাঁস দেয়। গলার ব্যথায় ঠিকমতো খাবার গিলতে পারে না বেলি। ভাত খেতে বসে গলায় অসহ্য যন্ত্রণায় চোখের পানি ছেড়ে দেয় বেলি। বেলির কান্না দেখে মিনুরও খানা বন্ধ হয়ে যায়। আর কাইন্দেন না তো ভাবি, কতদিন কইলাম জানগা শুনেন নাই আমার কথা। আবার আমারেও কিছু কইতে দেন না ভাইয়ারে, তাহলে হুদাই কান্দেন কিতে? কান্দেন না।
মিনুর কথায় অশ্রু সজল চোখে তাকায় বেলি। রুমে শুয়ে শুয়ে আগের কথা ভাবছে বেলি। বাসর ঘরে সেদিন বসেছিল সে। ইরফান রুমে তো এসেছিল ঠিক, কিন্তু সেখানের ঘটনাগুলো ঘটেছিল উল্টো। ইরফান এসে সোজা শুয়ে পড়ে, বেলি তখনও বসা খাটে। এর মাঝে একটা ফোন আসতো ইরফানের মোবাইলে। ফোনটা হাতে নিয়ে বাইরে চলে যায় সে। আর তারপর যখন রুমে আসে তখন হয়তো ইরফান না, অন্য কোনো এক দানব রুমে ঢুকেছিল। ইরফান খাটের এপাশ ঘুরে হাত ধরে টেনে নিচে ফেলে দেয় বেলিকে। অকথ্য বিশ্রী ভাষায় কথাও বলে। আর তার শেষ কথাটা ছিল, তুই যদি এক বাপের জন্ম হয়ে থাকিস আমার আশেপাশেও ঘেসবি না। আর তারপর দিনে ইরফান চলে যায়। মুখ বুঝে সবটা সহ্য করে নেয় বেলি। বিয়ের ঠিক 1 মাস পর ইরফান আবার বাড়ি আসে, তাও রহমান আলীর কথায়। সেইবার রাতে বেলি ভুল করে ইরফানের গায়ে ধূপ ঢেলে দেয়। আর তার শাস্তি বেশি কিছু ছিল না, শুধু পায়ের থেকে জুতো খুলে জুতা দিয়ে মেরেছিল নিজের সদ্য বিয়ে করা বউটাকে। সেইবার একদিন থেকেই আবার চলে যায় ইরফান। আর তারপর লাস্ট আসে রহমান আলীর শরীর খারাপ হওয়ার পর। সেবার আসার পরই রহমান সাহেব ইরফানকে বাধ্য করে বেলিকে নিয়ে ঢাকা থাকার। ইরফান শত না করার পরেও রহমান আলী কিছুই শোনেননি এবং শুনতেও চাননি। জোর করে বেলিকে ইরফানের সাথে ঢাকা পাঠিয়ে দেয়। আর যার ফলস্বরূপ আছে কুকুরের মতো মার খায় ইরফানের কাছে। এইসব ভাবতে ভাবতেই ঘুম চলে আসে বেলির। শরীর ব্যথা থাকার কারণে ঘুম চলে আসছে চোখে। মিনু ফাঁক দিয়ে একবার দেখে গেছে বেলিকে। মিনু মেয়েটা ইদানিং একরকম আতঙ্কে থাকে। ইরফান যেইভাবে মারে বেলিকে কোন দিন জানি দেখে একেবারেই মেরে ফেলে। এই ভয়ে ভয়ে থাকে সারাদিন। বিকেলের শেষ দিকে ঘুম ভেঙে যায় বেলির। অজু করে নামাজ পড়ে রান্নাঘরে যায় সে। সন্ধ্যার তারা আসলেই কফি চাইবে, বলার সাথে সাথে হাজির না করলে আবার মারবে, তাই আগেভাগে সব করে রাখবে বেলি। মাগরিব নামাজের পর ইরফান আর রুবি বাসায় আসে। কলিং বেল বাজার সাথে সাথে মিনু গিয়ে দরজা খুলে। রুবি সোজা নিজের রুমে চলে যায়। ইরফান ড্রয়িং রুমে বসে, সোফায় বসে এসিটা ছেড়ে দেয় সে। এরই মাঝে বেলি কফি নিয়ে আসে। কফির মগটা ইরফানের হাতে তুলে দেয় বেলি। হাত বাড়িয়ে কফির মগটা নিয়ে গিয়ে বেলির হাতে নজর পড়ে ইরফানের। বেল্টের বাড়ির দাগ এখনো লাল হয়ে আছে। এটা দেখার পর একবার বেলির মুখের দিকেও নজর দেয় ইরফান। মুখটা ফুলে একাকার হয়ে আছে। আজকে বোধহয় মারের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল। মুখে কিছুই বলেনি ইরফান। বেলি সেইখান থেকে চলে যেতে নিলে ইরফান ডেকে দেয়। ইরফানের ডাকে করে যায় কামড় পড়ে বেলির। বেলির ধারণা আবার হয়তো মারবে। সেই এক জায়গায় ভয়ে দাঁড়িয়ে থাকে মেয়েটা। আবার ডাকে ইরফান, বেলি শুনতো, জি রবিকেও কফি দিয়ে আয়। জি আচ্ছা। বেলি রুবির রুমের সামনে গিয়ে দরজায় নক করে। এই কে? আপু আমি বেলি, কি চাই? কফি দিতে আসছিলাম। ভেতরে আয়। রুবিও কুকুর বেড়ালের মতো ব্যবহার করে বেলির সাথে। বয়সে এবং পড়ালেখায় অনেক এগিয়ে আছে রুবি। ইংলিশের উপর অনার্স কমপ্লিট করা। দেখতে শুনতেও খারাপ না, ভাবের ভালো, টাকা পয়সা, যার কারণে মানুষকে মানুষই মনে করে না। আর বেলি তো তার দু চোখের বিষ। শুধু ইরফান তাকে আগে বিয়ে করার জন্য সে প্রথম বউ, আর রুবি দ্বিতীয় বউ। যদিও কয়েক দফা বলা হয়েছিল বেলিকে ডিভোর্স দিতে, কিন্তু ইরফান চেয়েও দিতে পারেনি। কারণ গ্রামে তার বাবার রহমান আলী শুনলে তাকে হয়তো ত্যায্যপুত্র করে দিবে। এমনকি রহমান আলী এখনও জানে না যে ইরফান আরও একটা বিয়ে করেছে এখানে। রুমের মধ্যে গিয়ে বেলি কফির মগটা টেবিলের উপর রেখে চলে আসতে নিলে রুবি বেলিকে আটকে ধরে। বেলির সামনে এসে বেলির বাম গালটা নিজের হাতে ধরে আর তাচ্ছিল্যের হাসি দিয়ে বেলিকে বলে, লজ্জা থাকলে আর কখনো আমার বেডটি দিতে দেরি করবি না। আজকের মারের কথা মনে থাকবে? ঠিক সকাল 10টায় আমার বেডটি আমার বিছানার পাশে চাই। থাকবে। যা এখান থেকে। রুবি ধাক্কা দিয়ে বের করে দেয় বেলিকে। চোখের পানি মুছতে মুছতে রান্নাঘরে ঢুকে বেলিকে দেখে মিনু বুঝে যায় কিছু একটা হয়েছে। আবার কিছু কইছে ওই নবাবের বেটি? মিনু আসতে বলো বোন, শুনলে তোমাকে বের করে দিবে। পেট বাহির কইয়া আমার কি আসে যাই? আমার কি আপনার মতো কৈলাসেটা সরুনি? তা কি কইছে সে? কিছুই বলে নাই। দেহি আমার দিকে তাকান তো। মিনু বেলির মুখটা ধরে তার দিকে ঘোরায়। বেলির মুখটা আসলে অনেক মায়ায় ভরা। মিনু কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর আবার বলে, ভাইয়েরে ভালোবাসেন? মিনুর কথা চোখ বড় বড় করে তাকায় বেলি।
মিনু এসব কি বলে? আসলে এইটাই যে বেরির মনের কথা, কিন্তু মিনু বুঝে ফেললো কিভাবে? মিনু কি সব বলো? আপনি ভালোবাসেন ভাইয়েরে, এই জন্যই তার এমন পিডা খান। ভাবি, একটা কথা কই, বলো। আপনি রে মাইরাই ফেলাইবো ভাইয়েরে। ভাবি, এখনো সময় আছে, জানগা। কই যাব মিনু? যাওয়ার মতো তো কোনো জায়গা আছে? গ্রামে যাইতে পারবো না, সেদিকে তার বাবা আছে, আমার মা আছে, তার কাছে থাকলেও মানুষ অনেক বাজে কথা বলবে। শরীরটা তো আছে, রথ তো আছেই, কাম কইরা খাইবেন, তবুও আর মাইর খাইেন না। কিন্তু আমি তাকে ছাড়তে পারবো না। কি? ধুর ব্যাককেল মাতারি, জান জান মরেন গিয়া, আমার কি? আপনারে মায়েরা ফেলাইয়া রাইখা যাইব, আর আমি গিয়া মলম লাগামো। হাই রে ভালোবাসা রে, ফিসা মারি এমন ভালোবাসা কপালে। মিনু রেগে মেগে বকবক করতে করতে কাজে মন দেয়। বেরি রুমে যায়, দরজায় দিয়ে ওড়নায় মুখ চেপে কেঁদে দেয়। বেরি সত্যি নিরুপায়, কি করবে সে? আবেগের কাছে সে বাধা। ভালোবেসে অনেক ইরফানকে, যদিও সে জানে ইরফান তাকে শুধুই তার বাসার বান্দি ভাবে, বউ তো কখনোই হতে পারবে না। তবুও কেন জানে বেরি ছাড়তে পারে না ইরফানকে। সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রাখে বেরি। রোজ সকাল 9টায় অফিসে যায় ইরফান। এই 7 মাসে ইরফান শুক্রবার ব্যতীত সপ্তাহে 6 দিনই একা নাস্তা করে, কারণ তার দ্বিতীয় স্ত্রী ঘুম থেকে উঠেই সকাল 10টায়। তার পক্ষে সকাল সকাল ওঠা ইম্পসিবল ব্যাপার, আর নাস্তা বানানো তো অসম্ভব ব্যাপার। এই 7 মাসে সে একবারও রান্নাঘরে ঢুকে দেখে উনি রান্নাঘরের চেহারাটা কেমন। ইরফান একাই ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে নাস্তা খেয়ে অফিসে চলে যায়। তার বাধা বান্দি বেরি তো আছেই, সেই সব করে দেয়। আজও ব্যতিক্রম কিছু হয় নাই, বেরি সব সাজিয়ে রাখে। মিনু দুপুরের খাবারের ব্যবস্থা করছে রান্নাঘরে। ইরফান শার্টের হাতা ঠিক করে ব্লেজার হাতে নিয়ে নাস্তার টেবিলে বসে। ইরফান বলার আগেই তার সামনে সব হাজির করে রাখে। ইরফানের সকালবেলা দুধ চা না হলে চলেই না, আর বেনি চা আর কফি দুটোই ভালো বানায়। যদিও ইরফান কখনো প্রশংসা করেনি এসবে, তবে সেও মানতে বাধ্য হয় যে বেলি চাটা ভালোই বানায়। নাস্তা করতে করতে এক হাত দিয়ে কলারের নিচের বোতামটা খুলতে গিয়ে একদম পুরো ছিঁড়ে ফেলে ইরফান। ধুর, মেজাজটা কেমন লাগে এখন, তাড়াতাড়ি সময় দেরি হয়ে যায়। বেলি সাইডে দাঁড়িয়ে ছিল বিদায় দেখে সব, আর মিনু রান্নাঘর থেকে সবটাই খেয়াল করে। মুচকি হাসি দিয়ে ভেতরে বকবক করে। একেবারে ভালো হইছে, হারামজাদা অসভ্য বেটা, বিয়া একটা কইরা আবার আরেকটা করছে। বউডারে জানোয়ারের মতো ফিটাই, একেরে ফালা হইছে। এই ব্যাডাই এক জানোয়ার, আর এইটা ছোট বউটা আরো বদমাইশ। ইরফানের 14 গোষ্ঠীকে তুঙ্গে তুলে দেয় মিনু, যদিও আস্তে আস্তে বলে নিজের ক্ষোভ প্রকাশ করে মিনু, কারণ ইরফান বা রুবি কারো সামনে এসব বলার ক্ষমতা নেই তার, তাই নিজে নিজেই বলে। এইদিকে বেরি ফ্লোর থেকে বুতামটা কুড়িয়ে হাতে নেয়। ইরফান একা একাই বলতে থাকে, আজকে প্রেজেন্টেশন আর আজকে এমন হতে হলো, ধুর। বেলি ইরফানের বিরক্ত হওয়া দেখে নিজেই বলে ওঠে, আমি লাগিয়ে দেই। এখন আবার শার্ট খুলতে হবে, লাগাতে গেলে শার্টের ইস্ত্রিটাও নষ্ট হয়ে যাবে। আপনি নাস্তা খান, আমি সুই সুতা নিয়ে আসছি। শার্ট খুলতে হবে না, এমনিতেই লাগানো যাবে। ভেতর থেকে সবটাই শুনে নেয় মিনু। বেরির উপর অতিরিক্ত মেজাজ খারাপ লাগছে তার। হ্যার একেরে আদর বাইয়া বাইয়া পড়ে, এখন হের পেয়ারে ছোট বউরে উড়াইয়া লাগাইতে পারে না। শয়তান, এইটা নামাজ কালাম তো ফরেই না, সিয়ারটা পইরা ঘুমাই। অশিব্যে বেইটি কহনের। এই বলে বোতামটা হাতে নিয়ে বেরি রুমে যায় সুই সুতা আনতে। প্রায় 5 মিনিট হয়ে যায়, বেরিয়ে আসার খবরও নেই। ইরফানের নাস্তা খাওয়াও শেষ হয়ে যায়। কিছুক্ষণ বসে থেকে নিজের রুমে যায় ইরফান। রুবি তখনও ঘুমাচ্ছে। রুবিকে ডাকতে থাকে সে। রুবি, এই রুবি, আরে এই রুবি, শুনছো? কি হয়েছে, ডাকো কেন? শার্টের বোতামটা লাগিয়ে দাও না। শার্টের কি অভাব পড়েছে ঘরে? আরেকটা পরে যাও। কি সব বলো ঘুমের তালে, আজকে আমার প্রেজেন্টেশন, তাই তো এই শার্ট পরছি আমি। ঘুমাতে দিবা একটু, আমি তোমার বোতাম লাগানোর জন্য খুব নষ্ট করব নাকি? যাও, সরো এখান থেকে, পারলে নিজে লাগিয়ে নাও। ধমক টমক দিয়ে আবার ঘুমিয়ে যায় রুবি। ইরফানের মেজাজ সেই লেভেলের চলে গেছে, ওর মন চাইছে রুবিকে এক লাথি মেরে খাট থেকে ফেলে দিতে, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই।
একবার জোরে ধমক দিয়েছিল বলে রুবির বাবা ইচ্ছামতো ছেড়েছিল ইরফানকে। বড়লোকের মেয়ের এই একটা সুবিধা, বাপের অঢেল টাকা পয়সা থাকলে জামাইকে পাত্তা দেয় না। এখানেও রুবি তেমনটাই। ইরফান নিজের রুম থেকে বেরিয়ে বেরির রুমে যায়, গিয়ে দেখে বেরি তখনও সুচে সুতা গাচ্ছে। ইরফান রুমের ভেতরে যায়। তুই এখনো সুতা নিয়ে দাঁড়িয়ে আছিস? আসলে আমি ভুলে গিয়েছিলাম এইগুলো কোথায় রাখছি, খুঁজতে খুঁজতে এইমাত্র পাইলাম, এখনই সেলাই করে দিচ্ছি। তাড়াতাড়ি কর। এই তো হয়ে গেছে, এখনই লাগিয়ে দিব। এই বলে বেলি ইরফানের সামনে যায়, কাপা কাপা হাতে ইরফানের বুক অব্দি ওঠায় নিজের হাত জোড়া, যথাস্থানে বোতামটা রেখে শুয়ে গাঁথে বেলি। ইরফান খেয়াল করছে বেলির হাত প্রচণ্ড কাঁপছে। ইরফান একবার বেলির মুখের দিকেও তাকায়। বেলি সবসময় মাথায় ওড়না পরে থাকে, দুই প্যাচ দিয়ে চুলগুলো ঢেকে সে ওড়না পরে সবসময়। গালের দিকে নজর দিয়ে দেখে কালকের মারের দাগ গাঢ় হয়ে আছে। তুই এইভাবে যে কাঁপছিস, কখন না জানি আমার বুকেই শুই গেঁথে দিস। ভয় নাই, আমি কারো বুকে মনে আঘাত করি না। মুখে কিছু দিস না, এমন কালচে হয়ে আছে কেন? স্নো বা কিছু কি নেই? ইরফানের এমন কথায় বুকটা ফেটে যাচ্ছিল বেরির, কান্না পাচ্ছিল ভীষণ সেই মুহূর্তে, কিন্তু তবুও সে চুপ করে আছে। লাস্ট কবে স্নো মেখেছিল সেইটাও ভুলে গেছে সে। ইরফান সাইডে তাকিয়ে কোনো স্নোর বক্স খুঁজে পায়নি। অমনি তোতলাতে তোতলাতে বেরি কিছু বলে। একটা কথা বলতাম, বল। আমার 2টা জামা লাগতো। কেন জামা নেই? বাড়ি থেকে যেগুলো আনছিলাম সেইগুলোই এতদিন পরছি। জামাগুলো ছিঁড়ে গেছে আর কয়েকটা রং জ্বলে গেছে। আমাকে সুতির জামা কিনে দিলেই হবে। কেমন সুতির জামা পরবি? 60 টাকা গজের গজ কাপড়গুলো আছে না, গ্রামে পাওয়া যায়, তো ওই রকম এনে দিলেই হবে। আচ্ছা দেখি পাই কিনা। বোতাম লাগিয়ে দেওয়ার পর ইরফান রুম থেকে বেরিয়ে যায়। কয়েক সেকেন্ডের মাথায় আবার রুমে ঢুকে সে। কয় গজ লাগে তোর? পিছনে ফিরে তাকায় বেরি। ইরফানকে আবার রুমে আসতে দেখে অবাক সে। তারপর ইরফানের ডাকে কথার উত্তর দেয়। জি। কয় গজ লাগে তোর? জামা ওড়না সেলোয়ার সবগুলোতেই 2.5 গজ লাগে। আচ্ছা। বেরিয়ে যায় ইরফান, তারপর সোজা নিচে চলে যায়। বেলির রুমের জানালা দিয়ে নিচে সব কিছুই দেখা যায়। পর্দার আড়ালে ইরফানকে এক নজর দেখবে বলে নিচে তাকায় সে। ইরফান তখনও নিচে দাঁড়ানো ছিল। আজ ইরফানকে ভালোই দেখাচ্ছিল। সাদা ফরমালে অনেক সুন্দর লাগছিল তার বরটাকে। এরই মাঝে মিনু এসে পেছন থেকে বেরিয়ে গায়ে হাত রাখে। কিছু বলবা মিনু? আপনি মানুষ হইবেন কবে? মানে? ফিডা খাইতে খাইতে কি লজ্জা সরবের মাথা খাইছেন আপনি? কি হয়েছে বলবা তো? কি দরকারটা আসিল ভাইয়ের জামার বোতাম লাগানোর? আমি তো দরকার দেখলাম না। আমি তো দেখছি। এখন এ ছোট বউ কই যখন প্রয়োজন পড়ে তখন আপনার কাছে আসে, আর ছোট বউয়ের কান কথা হয় না আপনি রে গুমুর গুমুর লাগাই। বেডা বজাত কোন হানকার। থাক না মিনু, মানুষটা আজ অফিসে কি জানি আছে, আর আমি মনের মধ্যে হিংসা রাখতে পারি না, বাদ দাও। আমি যে কই আপনি ব্যাককেল মাতারি, কথাটা আমি ভুল কই না। আপনি আসলেই ব্যাককেল মাতারি। তো যান এখন আপনি সতীনের বেডটি লইয়া যান, নবাব জাতি বিছানায় লইয়া স্থাপন করব। মিনু কোন দিন জানি সব শুনে। শুনুকা, তাতে আমার কি, আমি ডরাই না কাউরে। এই বলে মিনু রুম থেকে বের হয়ে যায়। আর বেরি ও কফি নিয়ে রুবির রুমে যায়। দরজায় নক করার পর রুবি ভেতরে যেতে বলে রুবি তখন বিছানায় বসেছিল। বেরিকে দেখে রুবি একটা হাসি দেয়। রুবির ভেজা চুলগুলো বেরির ভেতরটাকে ফালা ফালা করছিল। তাড়াতাড়ি কফির মগটা রেখে বেরিয়ে যেতে নিলে রুবি ডাক দিয়ে বসে। আস কই তুই? আমি কি বলেছি যেতে? কিছু লাগবে? নাকি আমার ভেজা চুল তোর সহ্য হয় না? কোনটা? হাতে কাজ তো, তাই আর কি। আফসোস লাগে তোর জন্য। তোর বর আমারও বর, ফারাক হচ্ছে তোর বর আমাদের মত্ত, আর তোকে দেখতেই পারে না। প্রতি রাতে সে আমাকে ভালোবাসে, আর তুই একা ঘরে কাতরাস। আফসোস লাগে রে, বড় আফসোস লাগে তোর জন্য। আমি আসতেছি, কফিটা খেয়ে নিন। এই বলেই বেরি রুম থেকে বেরিয়ে যায়। দৌড়ে নিজের ঘরে এসে বিছানায় উপর হয়ে পড়ে। বুকে হাত দিয়ে মুখে বালিশ চেপে চিৎকার করে কাঁদে বেলি। এমনটা তো হওয়ারই ছিল না, তবে কেন এমন হলো? বাবা আমাকেও সাথে করে নিয়ে যাইতা,
এতিম করে কেন গেলা বাবা? এখন আমি কার বুকে মাথা রাখবো বাবা? রাতে ইরফান বাসায় এসে দেখে রুবি বাসায় নেই। এমনিতেও অফিসে প্রেজেন্টেশনের চাপ ছিল, তার উপর বাসায় এসে দেখে বউ নেই। মেজাজ আরও গরম হয়ে গেছে। এক কাপ কফির জন্য বেলিকে প্রায় 5 থেকে 10 বার ডেকেছে ইরফান। বেলিও সাড়া দেয় নাই। মেজাজ আরও খারাপ হয়ে যায় ইরফানের। বাসায় পড়া রাবারের স্লিপারটা হাতে নিয়ে বেলির রুমের দিকে যায় সে। আজকে বেলিকে জুতা পিটা করবে ইরফান। মিনু তখন ড্রয়িং রুমে বসে স্টার জলসায় কে আপন কে পর সিরিয়াল দেখছিল। মিনু আবার স্টার জলসা জি বাংলাতে বলতে অজ্ঞান। টিভিতে এইসব দেখে আর সিরিয়াল ভিলেনদের ইচ্ছে মতো গাল মন্দ করে। ওদিকে স্যান্ডেলটা নিয়ে রুমের সামনে গিয়ে দেখে দরজাটা আটানো, পুরোপুরি লক না। ইরফান বাহিরে দেখেই বকাবকি করতেছে। নবাব জাতির দরজা দিয়ে আরাম করছে, আজকে ওর আরাম ছুটাবো আমি। এত টাকার পরেও সাড়া দেয়নি। ইরফান দরজাটা জোরে ধাক্কা মেরে খুলে দেয়। বেলি বলে রুমে ঢুকে দেখে বেলি যায় নামাজে সিজদাতে আছে। ওড়নাটা 2 প্যাচ দিয়ে পুরো হাত ঢেকে নামাজ পড়তেছে বেলি। ইরফান পুরো থ হয়ে যায়। সে কাকে জুতা দিয়ে মারবে? ইরফানের হাতে থাকা ঘড়ির দিকে তাকায়। 8টা বাজে, তার মানে এখন এশার নামাজের ওয়াক্ত। বুঝতে পারে যে বেলি নামাজে থাকার জন্য সাড়া দিতে পারেনি। জুতাটা আস্তে করে হাত থেকে নামিয়ে নেয় ইরফান। রুম থেকে বেরিয়ে ইরফান মিনুর কাছে যায়। মিনু তখন সিরিয়াল দেখছে আর একা একাই বক বক করছে। কেমন অসিভ্য মাতারি, জবারে কেমনে কথা শোনাই। আহারে, জবা মাইয়াটা কামের মানুষ। দেখা কি হয়েছে, হে তো এখন এবাড়ির বউ। এই বৌদি না ফৌদি, এই মাতারিটা আসলেই খারাপ। এরই মাঝে ইরফান ডেকে বসে মিনুকে। এই মিনু, যে কিছু করবেন ভাই? 1 কাপ কফি করে দে তো। আর সারাদিন এইগুলি কি দেখিস? কে আপন কে পর, মাতারিটা অনেক খারাপ ভাই। জবারি দেখতেই পারে না। জবা সেমরিটার কফল আমাগো বেলি ভাবির মতো। এটা বলেই জিপায় কামড় দেয় মিনু। টিভি অফ করে দিয়ে তাড়াতাড়ি পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান আটকায় তাকে। রুবি কখন বের হয়েছে বাসা থেকে? সোডু ভাবি বিকালে বের হইছে। ও, বেলি ভাবি কই ভাই? ঘরে তুই থাকিস, তুই জানিস না। সারাক্ষণ টিভি আর সিরিয়াল নিয়ে থাকলে জানবি কিভাবে বেলি নামাজ পড়ে? আইসা, আমি বানাইয়া দিতাছি। মিনু যেতেই নাই অমনি ইরফানের হাতের জুতাটা দেখে ফেলে। মিনুও সব বুঝে যায়। জুতাটা কী কাজে ব্যবহার করতে ইরফান তাও জানে মিনু। ভাই, জুতা নিছেন গিটতে? বেলি ভাবিরে বাইরে আইবেন নাহি? তুই তোর কাজ কর, যা, আমি ফ্রেশ হতে যাই। কফিটা রুমে রেখে দিস। আচ্ছা। ইরফান রুমে এসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় 10 মিনিট পরে কফির মগ হাতে বেলি রুমে ঢুকে। কফিটা মিনুই বানাতো, কিন্তু বেলি নামাজ শেষ করে রান্নাঘরের দিকে যায় সে। মিনু, তোমার ভাই আসছে? হ, হে কোন সময় তো আইছে। রুমে গেছিল, আমি নামাজের মাঝে ছিলাম তাই উত্তর দিতে পারিনি। হাতে জুতাটাও দেখেন নাই? মানে? মানে সেতে ছোট বউ বাহিরে গেছে, আপনারে আইসা ডাকছে, আপনি সাড়া দেন নাই, তাই জুতা নিয়ে গেছিল বাইরেটে। ও, হুদাও কইলেন। কি আর করব, এই সব তো পানি ভাত আমার কাছে। তুমি কিছু করো? কইলো কপি বানাইয়া দিয়া আইতাম। আচ্ছা যাও, তুমি নাটক দেখো, আমি বানিয়ে নিয়ে যাচ্ছি। আইসা। তখন বেলি কফি বানিয়ে নিয়ে যায়। সারা রুমে জায়গায় জায়গায় রুবি আর তার বরের ছবির ফ্রেম, দেয়ালে টাঙানো, বিছানায় পাশে থাকা টেবিলে রাখা, সর্বত্র জায়গাতেই তাদের ছবি টানানো। নিজের বরের পাশে সতীনের ছবি। বুকের ভেতরটা আগুন জ্বললেও ঠোঁটে হাসিটা অবিচল। ভালোবাসার মাত্রা বেশি না হলেও অল্প তো আছে, সেখানেই জ্বালাটা বেশি। এরই মাঝে ইরফান ওয়াশরুম থেকে বের হয়ে যায় আর দেখে বেরি দাঁড়িয়ে আছে হাতে কফি মগ। কিরে তুই? আপনার কফি। টেবিলে রাখ। বেলি চলে যেতে নিলে ইরফান বলে ওঠে, আজকে অফিসে অনেক চাপ ছিল, তোর জামার কথা একেবারেই ভুলে গেছি, কাল আনবো। আচ্ছা। রাত প্রায় 10টায় রুবি বাসায় আসে। কিছু শপিং ব্যাগ সাথে তার। ইরফানকে রুমে দেখে বলে, কখন এলে? 2 ঘন্টা হবে। ও, এত রাত করে ফিরলা? ফিরতেই পারি, বন্ধুদের সাথে ঘুরলাম, খেলাম, তারপর শপিং করলাম। ও, একটা নেকলেস কিনেছি। ভালো করেছো। তুমি খেয়েছো? না, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ও, তাহলে খেয়ে নাও, আমি খেয়ে এসেছি। ভালো করেছো। আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, ওকে? রুবি ওয়াশরুমে ঢুকে যাওয়ার পরে ইরফান ডাইনিং রুমে যায়।
বেলি টেবিল সাজাচ্ছিল সেখানে। প্লেট একটা দে, আরেকটা সরা। রবি আপু খাবেন না? না, খেয়ে এসেছে ও। জি আচ্ছা। খেতে বসে যায় ইরফান। বেলি ভাত বেড়ে 2 রকমের ভাজি, মুরগির ঝোল সব সামনে এগিয়ে দেয়। ভাতে হাত দিয়ে বেলির দিকে তাকায় সে। পাশে দাঁড়িয়ে টুকিটাকি নাড়াচাড়া করছিল সে। বেলির হাতগুলো ইদানিং কাঁপে। তুই খেয়েছিস? পরে খাবনি। কোন পরে খাবি? আপনি খেয়ে যান, আমি আর মিনু খেয়ে নেবনি। আর কিছুই বলেনি ইরফান। চুপচাপ খেয়ে চলে যায় সে। রুমে গিয়ে দরজা আটকে দেয় ইরফান। পরের দিন সন্ধ্যার পর ইরফান বাসায় এসে আগে বেলির রুমে যায়। বেলি তখন কোরআন শরীফে ইয়াসিন সূরা পাঠ করছিল। ইরফান রুমে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেলি বলে ডাক দেয়। ইরফানের ডাকে এদিক ফিরে চায় সে। কোরআন শরীফ বন্ধ করে মোনাজাত দিয়ে উঠে যায় বেলি। কিছু বলবেন? এনে তোর কাপড়, আচ্ছা, সাথে স্নো আর তেলও রাখা আছে। শুধু জামা কাপড় চাইছিলাম, এত কিছু আনলেন যে? বানাবি কোথায় এইগুলি? মিনুর কাছে দিয়ে দেব, ও সেলাই করে আনবে। আচ্ছা, তাহলে এই টাকাটা রাখ, সেলাইয়ের টাকা দিয়ে দিস। পরে চেয়ে নেবনি। রাখ এখন, পরে নাও থাকতে পারে। টাকাটা দিয়ে রুমে থেকে বেরিয়ে নিজের রুমে যায় ইরফান। রুবি তখন পায়ের ওপর পা তুলে ম্যাগাজিন পড়ছে। ইরফানকে দেখেই শুরু করে। ইদানিং কি ভালোবাসা বেড়ে গেছে নাকি? মানে? বাসায় এসে এই বড় বউয়ের ঘরে ঢুকে গেলে, তাই বলছিলাম আর কি। ওর জন্য কয়েকটা জামা কাপড় এনেছিলাম, ওইগুলোই দিতে গেছি। বাব্বা, আবার জামার কাপড় আনো নাকি? এত কথা কেন বলতেছো রুবি? কি এত কথা বললাম? তুমি কেন যাবে ওই ঘরে? কেন? রুবি, এই পুরো বাসাটাই আমার, ওকে? তো তাই বলে তুমি ওর ঘরে যাবা? রুবি, বড্ড বেশি করছো কিন্তু। রুবির প্রচণ্ড পরিমাণ মেজাজ খারাপ লাগে। তার কথা হচ্ছে বেলিকে কিছুই দেওয়া যাবে না। ইনফ্যাক্ট সে একেবারে বেলিকে বের করে দিতে চায়। রুবি বুঝতে পেরে গেছে কোথাও না কোথাও ইরফানের মনে বেলির জন্য মায়া দেওয়া আছে, আর যেটা তার একদম পছন্দ না। ইরফান যখন বেলিকে মারধর করে সেটা দারুণভাবে এনজয় করে রুবি। আর সে এমন কিছু কিছু কর্মকাণ্ড করে যার পুরো দায়ভার গিয়ে পড়ে বেলির উপরে। বেচারি সাদাসিধে মেয়েটাও বোবা হয়ে থাকে তখন। আমাদের সমাজে এমন কিছু নারী আছে যারা নিজেরা মেয়ে হওয়ার পরেও অন্য মেয়ের ঘর নষ্ট করে। এক বউ আরেক বউয়ের নামে উস্কানিমূলক কথা বলে স্বামীর কান ভারী করে তোলে। এক সতীন অন্য সতীনের ছোঁয়াও মারায় না, এমনকি ছেলে মেয়েদের মাঝেও হিংসার বীজ বপন করে দেয়। বহু বিবাহ কিংবা পরকীয়া নারী অথবা পুরুষ, এইসব ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সমাজে অহরহ ঘটছে। আমরা একটু চিন্তা করলে দেখব আমাদের আশেপাশেও এইসব মানুষের অভাব নেই, যেখানে নারীরাই নারীদের শত্রু, যেখানে নারীরাই অন্য নারীর সম্ভ্রম লুণ্ঠনের চেষ্টায় মত্ত। আমার ব্যক্তিগত মতামত, একজন পুরুষ দ্বারা নারী ধর্ষিত হয় শরীরে, কিন্তু একজন নারী দ্বারাও আরেকজন নারী ধর্ষিত হয় তা হচ্ছে মনে। যে ছেলেটা বিবাহিত জেনেও আপনি হাত বাড়িয়ে দিচ্ছেন, একবারও কি ভেবেছেন তার একটা বউ আছে, অথবা সে হতেও পারে সন্তানের বাবা? একজন মা যখন বাচ্চার টিউশন টিচারের সাথে পালিয়ে যায়, তখন কি সেই মায়ের মনে তার সন্তানগুলোর মুখ ভেসে ওঠে না? তার মনে কি এটা আসে না যে আমার স্বামী বহু কষ্টে থেকে আমাদের শখ আহ্লাদগুলো পূরণ করে? একজন পুরুষ ঘরে স্ত্রী রেখেও বাহিরে মেয়েদের সাথে লেপ্টে থাকে, তার কি ঘরে থাকা স্ত্রীকেও মনে পড়ে না যে আমার বউটা তো আমার অপেক্ষাতেই আছে? কাউকে উদ্দেশ্য কিংবা ছোট করার উদ্দেশ্যে বলিনি, বাস্তবতা তুলে ধরেছি মাত্র। আর এই গল্পটাই ধারাবাহিকতা মেনেই এগোবে। নিজের দেখা কিছু ঘটনাকেও অ্যাড করা হচ্ছে এই গল্পে। আমার দ্বারা কারো মনে আঘাত হলে অথবা আমি নিজের অজান্তেই কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। রাত প্রায় 2:30। বেরির ঘুমটা ভেঙে যায়। শরীরটা অনেক ব্যথা তার। মারধরের ব্যথাগুলো ইদানিং রাত হলেই বাড়ে তার। নিচে মিনু ঘুমায় আর খাটে বেরি। খাট বলতে শুধুই খাট, যাতে একটা তোষক আর সস্তা বিছানার চাদর। একই স্বামীর স্ত্রী হয়ে সে পায় অবহেলা, অপর স্ত্রী পায় সুখ। রুবির খাটে দামি ম্যাট্রেস, বেডশিট, কোনো কিছুর অভাব নেই। আর বেরির ঘরে তেমন কিছুই নেই। শরীরের ব্যথায় উঠে বসে বেরি। গলাটা শুকিয়ে গেছে তার। একটু পানি খেলে ভালো লাগতো, সাথে একটা নাপা ট্যাবলেট খেলে যদি ব্যথাটা কমে। আস্তে আস্তে খাট থেকে নেমে ওষুধের পাতা থেকে ঔষধ নিয়ে দরজা খুলে ডাইনিং রুমের দিকে যায় সে। পুরো বাসাটাই অন্ধকার, তেমন কিছুই দেখতে পাচ্ছে না বেরি। তাও হাতড়ে হাতড়ে এগিয়ে যায় টেবিলের সামনে। ওয়ালে হাত রেখে রান্নাঘরের লাইট জ্বালায় বেরি।
রান্নাঘরের লাইট অন করে সামনে তাকাতেই বেলি আটকে ওঠে। ও মা গো, কে ওইদিকে? আসলে ইরফান তখন ল্যাপটপে অফিসের কাজ করছিল। ড্রয়িং রুমে সোফায় বসে আরামসে কাজ করছিল ইরফান। এভাবে হঠাৎ আলো দেখায় ভয় পেয়ে যায় বেরি। আর তাছাড়া এমনিতেও বেরির আত্মা ছোট, অল্পতেই ভয় পায় সে। বেলির হালকা চিৎকার ইরফান তাকায় ওর দিকে। ল্যাপটপ রেখে ডাইনিং রুমের দিকে আসতে আসতে বেরিকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই চিৎকার দিস কেন? আপনি এত রাতে এইখানে কি করেন? তুই কি করিস? একটু পানি খাইতে এসেছিলাম। ও, আমি কাজ করছিলাম। এত ঘামছিস কেন তুই? এমনিতেই। ইরফান দেখে বেলি তার ওড়নাটা বুকের মাঝে বাজ করে সুন্দর করেই পড়ে আছে। রাতে শোয়াতে চুল খুলেই শুয়েছে, তাই সেই চুল খোলা অবস্থাতেই আছে, তবে এলোমেলো। ইরফান চুলের দিকে নজর দিলে দেখে বেলির হাঁটি অবধি চুল। ইরফান যখন বেলির চুল দেখছিল তখন চুল পিঠ অবধি ছিল। এত বড় হয়েছে সে দেখেও নি, কারণ বেলি দিনের বেলায় মাথায় ওড়না দুই প্যাচ দিয়ে রাখে। আর ওই দিন মারার সময় বেলির চুল খোপা করা ছিল, তাই খেয়াল করেনি। ইরফান দেখছে বেলির জগ থেকে পানি ঢালতেও লেট করছে, কারণ ওর হাতগুলো কাঁপছে। কারও দেখেছিল তার হাত কাঁপছে। ভালো করে ঢাল, পানি পড়বে তো। বেলি ততটাও ফর্সা না, আবার একেবারে কালো না, উজ্জ্বল শ্যামলা রঙের অধিকারী নিশে। ইরফান বেলির ঘাড়ে নজর করে। সেই দিনের বেল্টের বাড়ির দাগ কালো হয়ে আছে তার ঘাড়ে। মুখটাও শুকনো, তবে গালের দাগগুলো ঝাপসা হয়ে গেছে। ইরফানের সামনে পানি খায় বেলি আর ট্যাবলেটটাও। কিসের ওষুধ খেলি? গা হাত পা ব্যথা করতেছিল, তাই না পা খাইলাম। ও, সেই দিনের মারটা বেশি হয়ে গেছিল। মাথা গরম হয়ে গেলে কিছুই ঠিক থাকে না আমার। আমাকে মেরে হাতে যদি সুখ পেলে ক্ষতি কি? এত মার খেয়ে পড়ে থাকিস কেন? যাওয়ার জায়গা নেই। ডিভোর্স দিতে চাইছি, তাতেও রাজি হচ্ছিস না। ডিভোর্স মানে কি বুঝিস? রুবিয়া পেরমে তো ইংলিশে অনার্স না করলেও পেটে বিদ্যা আছে টুকিটাকি। ডিভোর্সের মানে তালাক এইটুকু বুঝি, কিন্তু আমি চাই না আপনি আমাকে ডিভোর্স দেন। আমি প্রয়োজনে বাসায় কাজ করেই খাবো। আপনার বাসায় তো কাজের লোকের লাগবে, আমি তো আছি। কাজের লোক হিসেবে তবু ডিভোর্স দেবেন না, আর আমি সাইনও করব না। বেলির আজকের কথাগুলো শুনে অনেকটাই অবাক ইরফান। যেই বেলি চুপচাপ পড়ে থাকতো সেই বেলি এমন কথা বলবে ভেবে পায়নি সে। ইরফান আবারও বলা শুরু করে, রোজকার অশান্তি একদম ভালো লাগে না আমার। তাহলে তুই গ্রামে চলে যা। গ্রামে গেলে আপা কষ্ট পাবে, আর আমি তো অশান্তি করি না। তুই করিস না, ঠিক আছে, কিন্তু রুবি করে, আর ভালো লাগে না আমার। রবি আপু কিছু বললে আমাকে সে মেরে যায়েন, জানেন তো। পাগলেও নিজের ভালো বোঝে, আর স্বামীর পাক পাগলেও দেয় না। একবার ভেবে দেখবেন তো, আপনার হাতে কয়েক দফা মার খেয়েও তার উপর আপনাকে রবি আপুকে দিয়ে দিচ্ছি। আমি কেমন পাগল? আমি নিজেকে পাগলও ভাবি না, কারণ আগেই বলছি পাগলেও স্বামীর ভাগ কাউকেও দেয় না। তাহলে আমি পাগল না, আমি হলাম বদ্ধ উন্মাদ। ঘুমিয়ে পড়েন। আজ ইরফান বেলির কথায় একদম স্তব্ধ হয়ে যায়। বেলি আজ প্রথমবারের মতো এতগুলো কথা বলেছে ইরফানকে। আসলে দেয়ালে পিঠ থেকে গেলেও পিঠ তখন কথা বলতে শিখে। বেলি হেরে যাচ্ছিল, তখনই আটকায় ইরফান। শোন, তোর কি শরীর বেশি খারাপ? না, আমি ভালোই আছি। শরীর খারাপ থাকলে বল, আমি ডক্টরকে বলে ওষুধ এনে দেবো। আমরা গরিব মানুষ, পিঠাই আমাদের ঔষধ। আন্নে মারা ব্যতীত আমার রুমে হুটহাট ঢুকেন না। রবি আপু যা অপছন্দ হয় তা করিয়েন না। বেলি রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বেলির নাক মুখ অনেকটাই ফুলা দেখাচ্ছিল। সোফায় বসে দুই হাত মাথায় দিয়ে নিচু হয়ে ভাবছে ইরফান। কি করবে সে? কেউই জানে না যে দুই বিয়ে করেছে সে। দুই জায়গায় দুই রকম। কামরা কিচরের সবাই জানে রহমান আলীর ছেলে তার বাবার এক কথায় এক গরিব মেয়ে বেরিকে বিয়ে করেছে, আর অন্যদিকে ঢাকায় সবাই জানে ইরফান আহমেদ বিয়ে করেছে, তবে তার বউ প্রভাবশালী এক ধনী লোকের মেয়ে রুবি ইয়াসমিন। দুই জায়গায় দুই রকম পরিচয় তার। আবার বেলির কথাও ভাবছে সে। এতটা মারধর না করলেও পারত বেলিকে। আর বেলিও যেমন মার শুরু করলেও চুপচাপ মার সহ্য করে যতক্ষণ না মার শেষ হয়। কিন্তু কি করবে ইরফান? রুবি যে এইভাবে কথা তাকে বলে তার রাগ উঠে যায়। ইরফানের অবস্থা এখন দুই ফুল এক মালি টাইপ, আবার দুই নৌকায় পা দিয়ে চলার মতো। অবশ্য এটাও ভুল। ইরফান একজনকে নিয়ে আছে, সে হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী রুবি। তাহলে প্রথম স্ত্রী বেরির অস্তিত্ব কি তার জীবনে? প্রশ্ন হাজার, কিন্তু উত্তর একটারও নেই। উত্তরের কাগজটা শূন্য পড়ে আছে।
ইদানিং অফিসে কাজের এত প্রেশার বেড়েছে যে বেচারা ইরফান এর রাত দিন এক করে কাজ করা লাগে। হাউস বিল্ডিংয়ের প্রজেক্টটা নিয়ে আজকে একটা সপ্তাহ ইরফান দৌড়াদৌড়ির মাঝে আছে। অন্যদিকে রুবি উড়াধুরা টাকা উড়াচ্ছে। সন্ধ্যায় বাসায় এসে চেঁচামেচি শুরু করে ইরফান। বহুত মেজাজ খারাপ তার। বাসায় এসে সরাসরি রুবির উপরে রাগারাগি করা শুরু করেছে সে। বেরি আজ নিজের ঘরেই আছে। অজু করে এসে জায়নামাজে দাঁড়িয়েছে মাত্র, এশার নামাজ পড়বে বলে। আর ওই রুমে চিল্লাপাল্লা চলছে। রুবে, তুমি টাকা তুলেছো? কিসের টাকা? কিসের টাকা মানে? এটিএম কার্ড দিয়ে টাকা তুলো নাই তুমি? পুরো 25,000 টাকা উইথড্র করা হয়েছে আজকে। কি জানি, আমি তো তুলিনি। কার্ড কোথায়? ড্রয়ারেই তো আছে। টাকা তুলবে কে তাহলে? রুবি কিছুক্ষণ চুপ থেকে আবার বলা শুরু করে। আমি যখন ওয়াশরুমে ঢুকেছিলাম বেলি রুমে এসেছিল, পরে দেখলাম বেলি বাহিরে গেছে, তারপর আমি ঘুমিয়ে গেছি। তাহলে এর মিনিং কি দাঁড়ায় ইরফান? তার মানে বেলি? হতেই পারে, অসম্ভব কিছু না। কিন্তু ও পিন নাম্বার জানে কিভাবে? আরে আজব তো, আমরা তো কতবারই জোরে জোরে বলেছি। এতদিন সুযোগ পায়নি, আজ হয়তো কাজে লাগিয়ে ফেলেছে। রুবি জানতো ইরফানের মেজাজ খারাপ থাকলে সে সব কথা বিনা পাঁচ বিচার না করে হুটহাট সিদ্ধান্তে উপনীত হয়। তাই সে শুকনো পাতায় আগুনের চিঙ্গারি দিয়েছে মাত্র, আর আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে গেছে। ইরফান টাইটা খুলে সোজা বেরির রুমে যায়। বেরি তখন রুকু ছেড়ে দাঁড়িয়েছে মাত্র, অমনি বেরিকে টেনে নিয়ে সামনে দাঁড় করায়। আমার রুমে গেছিলি আজকে? ঝাড়ু দিতে। বাইরে গেছিলি কেন? এমনি গেছিলাম। এমনি? এমনি গেছিস তুই? বলার সাথে সাথে বেলির গালে ঠাস করে চর বসিয়ে দেয় ইরফান। বেলি থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে যায়। ইরফান এবার এলোপাথারি শুলার ঝাড়ু দিয়ে ইচ্ছামতো বাড়ি দিচ্ছে বেলিকে। বেলি বুঝতেই পারছে না কোন অপরাধের জন্য তাকে মারা হচ্ছে। মাগো মাগো করে চাপা স্বরে আর্তনাদ করছে মেয়েটা। তোর সাহস হয় কিভাবে? ও মা গো! চুপ, একদম চুপ। কোন সাহসে আমার এটিএম কার্ডে হাত দিয়েছিস? আমি জানি না কিছু, কসম আল্লাহর, আমি কিছুই জানি না। টাকা তুলে কি করেছিস বল? টাকা তুলে কাকে দিয়েছিস? কিসের টাকা? এসব কি বলেন? চুপ, খবরদার মিথ্যা বলবি না, একদম মেরে ফেলবো তোকে। আমি তো সব কিনে এনে দিলাম, তুই কোন সাহসে আমার রুমে ঢুকলি? চোর কোথাকার! যেই ঘরে খাস সেই ঘরেই চুরি করিস? খোদার কসম, আমি এসব করি নাই। আপনি শুনেন, আমি কিছুই করি নাই। আজকে তোকে মেরে ফেলবো, আমি মেরেই ফেলবো। এই বলে এলোপাথারি লাথি শুরু করে দেয় ইরফান। ধাক্কা দেয় খাটের কোনায় গিয়ে মাথায় লাগে বেলির। হালকা ফেটে রক্তও বেরিয়ে আসে কপাল থেকে। শলার ঝাড়ু দিয়ে মারাতে হাতে আর গলার নিচে অনেকটা শলা ভেঙে ঢুকে যায়। বেলি তখন চোখে মুখে অন্ধকার দেখছে। সেই সময়ে মিনু দৌড়ে আসে। ইরফানের মারার মাঝে দিয়েই বেলিকে জড়িয়ে ধরে মিনু। ভাই কি করতেছেন? ভাই থামেন থামেন। এই তুই সর, সর ওখান থেকে, আজকে ওকে মেরেই ফেলবো। কেন ভাবি, কি আছে? চুরি করেছে, আবার খেয়ে পড়ে আবার ঘরেই চুরি করে ও। ভাই এসব কি কন আপনি? সর তুই, না হয় তোকে বের করে দিব বাসা থেকে। ভাই থামেন আগে, আর আমার থার ইচ্ছাও নাই। ও চোর, আমার রুম থেকে চুরি করেছে। এত টাকা দিয়ে করেছে কি ও? ভাই আপনি এসব কি কন? ভাবি টাকা পাইবো কোন থাইয়া? আমার এটিএম কার্ড দিয়ে 25,000 টাকা তুলেছে। আপনার মাথায় সমস্যা। এক থাপ্পড়ে গালের দাঁত ফালিয়ে দেব। বেয়াদব, কাজের মেয়ের মতো থাক। ভাই আমি কামের মাইয়া, আমি জানি আপনি তো তার থাইকাও খারাপ। মিনু, অনেক তর্কাতর্কি করে মিনু ইরফানের সাথে। তারপর মিনু অনেক রেগে যায়। বেলি ফ্লোরেই শুয়ে আছে। বেলি ভাবিরে ছোট ভাবি টাইকা ঘরে নিয়ে পাটি পাইছে। পরে ভাবিয়া এসে পড়ছে। পরে ঘর ঝাড়ু দিতে গেছিল। আমি বেলি ভাবিরে নিয়ে বাহিরে গেছিলাম, বেশি দূরে যাই নাই। তাও ভাবি বাসার নিচেই ছিল। আমি গিয়ে ভাবির জামা কাপড়গুলো আনছি টেইলারের দোকান থাইয়া। এরপরে ছোট ভাবি বাহিরে গেছে গা ফিরতে, সন্ধ্যায় আসে দিয়া। আসার সময় হাতে অনেক কয়টি ব্যাগ আসছিল। এইবার তারে গিয়া জিগান, সে মিশা কথা ফিলিকা কইছে বেলি ভাবির নামে। হেতিও তো বেলি ভাবিরে অনেক গালমন্দ করে, থাপ্পড় মারে। তখন কিছু দেখেননি আপনি? হেতির কথাই আইয়া নির্দোষ মাইয়াডারে এমনি ফিরাইলেন। যাইয়া দেখেন ছোট ভাবি ঘরে বইয়া বইয়া তার মায়েরে এইসব কয় আর হাসে। শুনেন ভাই, আমি রদ খাইটা খাই,
শুনেন ভাই, আমি রদ খাইতে খাই, আমার কামের অভাব পড়তো নয়, তই আল্লাহ একজন আছে উপরে, এটা মনে রাখেন। মিনুর কথাগুলো শুনে ইরফানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এসব কি বললো মিনু? এত দ্রুত এতগুলো কথা কিভাবে বলে দিল মিনু? ইরফান ফ্লোরের দিকে তাকিয়ে আছে, ওই দিক মুখ করে পড়ে আছে বেরি। মিনু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর নীরবে কাঁদছে। এতটা নির্মমভাবে কেউ কাউকে মারতে পারে তা জানা ছিল না মিনুর। ইরফান নিজের রুমের দরজার কাছে যায়। রুবি তখন রিল্যাক্স মুডে ম্যাগাজিন পড়ছে। রুবির ধারণা ইরফান হয়তো আজ বেরিকে জনমকার মার মারছে। রুবি অনেক খুশি এতে। ইরফান রুমের মধ্যে এসে কিছুক্ষণ তাকিয়ে থাকে রুবির দিকে। রুবির মুখে দারুণ খুশির ছাপ। এখন ইরফান বলা শুরু করে, তুমি যে এত ভালো মিথ্যে বলতে পারো জানা ছিল না তো। ইরফানের কথার চোখ বড় বড় করে তাকায় রুবি। ইরফানের মুখ থেকে এমন কথা আশা করিনি সে। মানে টাকা খরচ করলা তুমি, নাম দিলা বেলির, কেন? কি সব বলো উল্টাপাল্টা? কার্ড তো বেলি নিয়েছে। তুমি বাসা থেকে বের হওনি? একদমই না। তুমি আমাকে আর কত হিপোক্রেট বানিয়ে রাখতে চাও? দেখো ইরফান, অতিরিক্ত কথা আমার পছন্দ না। দুপুরে বাসা থেকে বের হলে তুমি, ফুর্তি করলে তুমি, শপিং করলে তুমি, আর আমাকে একটা বানোয়াট গল্প শুনিয়েছো যে বেলি টাকা উইথড্র করেছে। আমার নামে কান ভারী করে ওই মেয়ে, ওর কত বড় সাহস! আজ ওর খবর করে ছাড়বো আমি। খবরদার রুবি, খবরদার, ওই রুমে যাবা না। ব্লাডি মিথ্যেবাদী। ওই বেচারি তো মার খেয়েও চুপ করে পড়ে আছে মাটিতে, তবুও তোমার নামে একটা কথাও বলেনি। আর তুমি রুবি তো খুব ভালো করেই জানো বেলিকে আমি সহ্য করতে পারি না, তাই তুমি ইচ্ছে করে ওকে আমার হাতে মার খাওয়াও, তাই না রুবি? শাট আপ ইউ ফুল। ইরফানের আর সহ্য হয়নি। রুবিকে খাট থেকে নামিয়ে ঠাটিয়ে এক চর বসিয়ে দেয়। বেয়াদব, অনেক সহ্য করেছি, আর না। আমার টাকা পয়সাগুলো তুষের মতো উড়িয়ে আরেকজনের ঘাড়ে দোষটা পাও। কেমন মেয়ে মানুষ তুমি? তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তুললাম আমি হাত। কি করবে এখন? তোমাকে তো একটা চড় মেরেছি মাত্র। তোমার কারো কথা শুনে আমি কর্তব্য যে ইচ্ছে মতো দিনের পর দিন বেলিকে টর্চার করেছি, তার বেলায় কিছু না, তাই না? মিস্টার ইরফান আহমেদ, তোমাকে যদি আমি জেলের ভাত না খাইয়েছি, আমিও এক পাপের মেয়ে না। তোমার মতো মেয়ে মানুষের থেকে কি আর আশা করতে পারি? যাও, তোমার ধনী বাপের কাছে নালিশ করো, আর আমার নামে বিচার সভার আয়োজন করো। যাও। অবশ্যই যাব। তোমার আর ওই থার্ড ক্লাস মেয়ের রাতের ঘুম যদি আমি না হারাম করি, আমার নামও রুবি না। আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যারা এইভাবে স্বামী রায়ের উৎসগুলো এইভাবেই শেষ করে। নিজেদের ইগো আর নিজেদের গাম্ভীর্যতা বজায় রাখার জন্য স্বামীর কি আছে না আছে তা না দেখে এই টাকা পয়সা কুড়াতে থাকে। এইসব নারীদের জন্যই কিছু কিছু পরিবার ধ্বংস হয়ে যায়। সতীন যে সতীনের শত্রু হয়, উক্ত বাক্যটি একদম মিথ্যে নয়। এভাবেই কান ভারী করে এক বউ অন্য বউকে তার স্বামীর চোখের বাড়ি বানিয়ে দেয়। আর স্বামীরা যদি হয় ইরফান টাইপ, তাহলে এইভাবেই মার খেতে হয় হাজারো বেরিকে। আজকের পর্বে উল্লিখিত বিষয় দুটো বাস্তবসম্মত, একদম নিজ চোখে দেখা, তাই গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলতে একটু চেষ্টা করলাম মাত্র। এইসব বলে রুবি বাসা থেকে বের হয়ে যায়। রাত প্রায় 10:30 বাজে। এত রাতে একা একা বের হয়ে যায় রুবি। গন্তব্যস্থল বাপের বাড়ি। আজ এই প্রথম ইরফান তার কথা আমলে নেয়নি, উল্টো তাকে চড় মেরেছে। এইটা তার সহ্য হয়নি। ইরফান অনেক বদমেজাজি ছেলে, তার অল্পতেই মেজাজ বিগড়ে যায়। খাটের উপরে বসে পড়ে ইরফান, মাথা পুরো হ্যাং হয়ে আছে তার। স্যালারি যা পায় তার বেশি অর্ধেকটাই রুবি খরচ করে। সেভিংস হতেও হয় না। আজ একসাথে 25,000 টাকা তোলার তার মাথা গরম হয়ে গেছে। হুট করে বেরির কথা মনে পড়ে। সেদিন রাতে বলেছিল হাত পা গা ব্যথা করে তার, কিন্তু আজ এলোপাথারি লাথিগুলো মেরেছে ইরফান। তার জানা নেই মেয়েটা কি অবস্থায় আছে এখন। অফিস থেকে এসে চেঞ্জও করেনি সে। স্থির হয়ে বসে থাকতেও না পেরে বেলির রুমের সামনে গিয়ে দাঁড়ায়। মিনু তখন হাত পা টিপে দিচ্ছিল বেলির আর কাঁদছে। ভাবি, ও ভাবি, ভাবি গো, কতক্ষণ নাকা? ও ভাবি, ভাবি এদিকে ফিরেন। শলার মাথাটি বাইর করিয়া দেয়। সাই, এইদিকে ফিরেন ভাবি। মিনু ঘুরিয়ে দেয় বেরিকে। উল্টো পাটে লাথি দেয়। পুরো শরীর নিথর হয়ে আছে বেরির। হয়তো শরীরের যন্ত্রণার জন্যই চুপ করে চোখ বন্ধ করে আছে বেরি। মিনু হু হু করে কেঁদে দেয় আবারও। কেমন কইরা পিটালো? আরে শলাটি কেমনে টুইকা গেছে ভাবি, ও ভাবি। পরে মিনু আস্তে আস্তে করে হাত আর গলা থেকে শলার মাথাগুলো বের করে দেয়।
বের করার সময় ব্যথায় কুকিয়ে উঠে বেরি। ইরফান তখনও দরজার সামনে দাঁড়িয়েছিল। বেলির কুকিয়ে ওঠার আওয়াজে পর্দার কাপড়গুলো মুষ্টিবদ্ধ করে নেয় ইরফান। মেয়েটা কতটা কষ্টে আর ব্যথার পরে এইভাবে আর্তনাদ করে উঠতে পারে। ইরফান যে এতটা মনুষ্যবিহীন পুরুষ সে এখন উপলব্ধি করতে পারছে। মিনু গরম পানি আনতে যাবে বলে দরজার কাছে যায়, তখনই ইরফানকে দেখে। এমনি কেউ কাউরে ফিরাইনি ভাই, ভাবি কাউরে কিছু কয় না, ঘরের একটা কোণার মধ্যেই ফইরে থাকে। হে ফরেও এমনি ফিরান তারে, মইরা গেলে একদিন বুঝবেন ভাই, দেখেন আমি কইলাম তো বুঝবেন একদিন আপনি। এইটা বলে মিনু রান্নাঘরে চলে যায়, আর ইরফান দরজা থেকে বেরির দিকে তাকিয়ে আছে। হাতের কয়েক জায়গা থেকে ফোঁটা ফোঁটা রক্ত, কপালটাও ফুলে রক্তগুলো শুকিয়ে আছে। বেলি তখনও চুপ করে দম খিচে শুয়ে আছে। রান্নাঘর থেকে পানি নিয়ে আসে মিনু। ইরফান তখনও দাঁড়িয়ে আছে সেখানে। মিনু গরম পানি রেখে দরজার কাছে এসে দাঁড়ায়। ভাই আপনি যান, ফ্রেশ হইয়া নেন, আমি ভাবির গাটা মুইসা দিয়া খাবার দিমনে। ওর কি বেশি খারাপ লাগে? তাহলে ডক্টর খবর দিই। না থাকুক, ডাক্তারে জিগাইলে কি করবেন আপনি? যে ওরে পিড়াইছেন, মানুষ জানাইয়া কি লাভ ভাই? আমি ভাবিরে মালিশ কইরা দিমনি, আপনি জানে হেন থাইয়া। মিনু দরজা বন্ধ করে দেয়। ইরফান মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। নিজের রুমের দিকে পা বাড়াতেই বেরির রুম থেকে আর্তনাদ ভেসে আসে। ও মা গো! ভাবি বেশি ব্যথা করে? মিনু, ডইলো না আর পানি দিও না, জলে তো। ভাবি রক্তগুলি মুইসা দিই? ও মা গো! মিনু আস্তে। আইসা ভাবি। ও মা গো! ভাবি এত মাইল কেমনে সহ্য করেন আপনি? ব্যথা পাওয়ার পরেও এমনি খিট্ঠা থাইন কেমনে থাকেন আপনি? ইরফান আর দাঁড়ায়নি সেইখানে, সোজা রুমে চলে আসে। এসে কিছুক্ষণ পায়চারি করে, আর তারপর কি যেন ভেবে দেয়ালের মধ্যে জুড়ে নিজের হাত দিয়ে একটা ঘুষি মারে ইরফান। এতটা নির্দয় সে কবে থেকে হয়েছে, তাও শুধু বেরির সাথে? কেন? কিছুক্ষণ পরে ওয়াশরুমে যায় ইরফান। শার্টের বোতামগুলো খুলে শার্টটা খুলতেই যাবে, অমনি শার্টে লেগে থাকা ছোট্ট একটা জিনিসে নজর যায় ইরফানের। ছোট আর চিকুন একটা কানের বাউচিটা হাতে নেয় ইরফান। কিছুক্ষণ ভাববার পরে মনে পড়ে তার বেলির কানে সেই দিন এমন দুল দেখেছিল সে। বেলি যখন রাতে পানি খেতে আসছিল, তার মানে আজকে মারার সময় হাত পা ছুটতে গিয়ে বাউচির হুক খুলে গিয়ে তার শার্টের মধ্যে আটকে যায়। ভাবতেই চোখ বন্ধ করে নেয় ইরফান। এতটাই নির্দয়ের মতো মেরেছে সে বেলিকে। কে জানে খানের কোনো ক্ষতি হয়েছে কিনা। শাওয়ার নিয়ে রুমে আসে ইরফান। ক্ষুধাও লাগছে ভীষণ তার, কিন্তু বেলি কি খাবার দিবে টেবিলে? তার কিছুক্ষণ পরই মিনু এসে ডাক দেয়। ভাই আসেননি? হ্যাঁ মিনু আয়। ভাই খাবার দিছি, আসেন। যা আসছি। মোবাইলটা চার্জে দিয়ে ইরফান খেতে যায়। টেবিলে সব খাবার সাজানো, কিন্তু তবুও কেন জানি ইরফানের ভালো লাগছে না। মিনু টেবিলটা সাজিয়েছে ঠিকই, কিন্তু বেলির মতো না। মিনু, যে ভাতের বলটা এইদিকে দে। নেন ভাই। জুঠা ফালানোর প্লেট কই? দেই নাই, কই আর দিলি? আনতাছি। মিনুকে বলে বলে সব করা ইরফান। এক প্রকার বিরক্ত হয়ে গেছে সে। এইভাবে বলে বলে করানো যায় নাকি? বেরি হলে সব করে রাখতো। মনে মনে ভাবছে আর খাচ্ছে ইরফান। তোরা খাবি না? ভাবি ঘুমাইয়া গেছে, আমি আর খামো না। ও। ইরফান কয়েক লোকমা খেয়ে খাবার টেবিল থেকে উঠে যায়। অন্যান্য দিন তৃপ্তি নিয়ে খায় সে, কিন্তু আজ তার খাবার মনে হয়েছে গলা দিয়ে নামছেই না, তাই দ্রুতই উঠে যায় সে। মিনু সব গুছিয়ে নিয়ে বেলির রুমে চলে যায়। রাত প্রায় 4টার বেশি বাজে। ইরফানের চোখে ঘুম নেই। বারবার বেলির মুখটা ভেসে আসছে তার চোখের সামনে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রুবি যে চলে গেছে তাতে তার কোনো মাথা ব্যথাই ছিল না। সে এপাশ ওপাশ করছে, কিন্তু তার ঘুম আসছে না। টেবিলের উপরে থাকা বেলির কানের ছোট দুলটা নজরে যায় তার। দুলটার দিকে তাকিয়ে আছে সে পলকহীন চোখে। কিছুই বুঝতে পারছে না সে, কেন এতটা অত্যাচার করে সে বেলির উপরে, আর বেলি বা কেন মার খেয়েও পড়ে আছে তার কাছে। চারদিকে আজানের শব্দ শোনা যাচ্ছিল তখন। ইরফান বুঝে পায় পুরো একটা নির্ঘুম রাত তার কিভাবে পার করলো সে। ফজর নামাজের আজান পড়ে গেছে, নিশ্চয়ই বেলি এখন উঠবে, কারণ এর আগেও একদিন সে দেখেছে বেলি ফজর নামাজ আদার করার কোরআন শরীফ পড়ে।
ইরফান বিছানা থেকে নেমে স্যান্ডেল জোড়া পরে নিয়ে রুম থেকে বাহিরে যায়। বেলির রুমে দরজা খোলা। অন্যান্য দিন তো দরজা আটকানো থাকে, আজ খোলা কেন? আর আজ বেলি ওঠে নাই? প্রশ্নগুলো কৌতূহল জাগায় ইরফানের মনে। পরে ভাবে এই কাজ মিনু অনেক ভুলভাল কাজ করে থাকে, হয়তো দরজা দিতে ভুলে গেছে মেয়েটা। ইরফান বেলির রুমের দরজার সামনে আসে। নিচে মিনু কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আর খাটের ওপরে বেলি এপাশ ওপাশ ফিরে গালে হাত দিয়ে ঘুমাচ্ছে। ড্রিম লাইটের আলোতে সবকিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রায় 5টা বাজে, আজ বেলি উঠে নাই কেন নামাজ পড়তে? প্রশ্নটা বারবার মনে খচখচ করছিল ইরফানের। আগের বারও তো মার খেয়েও নামাজ পড়তে, তাহলে আজ কেন পড়ল না? ভাবতে ভাবতে নিজের রুমে চলে যায় ইরফান। চুপ করে শুয়ে শুয়ে বেলি কেন নামাজ পড়তে উঠল না, সেই কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে বলতেই পারেনি ইরফান। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় ইরফান। অফিসে তাড়াতাড়ি পৌঁছাতে হবে তাকে। প্রজেক্ট নিয়ে সারাক্ষণই ব্যস্ত সে। তার উপর মহল থেকে অনেক চাপ আসছে তার। কিন্তু নাস্তা কি পাবে সে? বেরি যদি নাস্তা না দেয়? এইসব ভাবতে ভাবতেই ডাইনিং টেবিলের কাছে যায় সে। অবাক হয়ে তাকিয়ে আছে টেবিলের দিকে ইরফান। আগের মতো করে সব সাজানো আছে টেবিলে, ঠিক যেমন বেরি সাজায় তেমনটাই আছে। রান্নাঘরের দিকে হালকা উঁকি দেয় সে। দেখে সেখানে মিনু আর বেলি দাঁড়িয়ে আছে। সে আগের মতো মাথায় ওড়নাটা 2 প্যাচ করে পরা। পরোটা, ডিম ভাজি, গাজর আর আলুর মিক্স ভাজি, জুস সহ আরও সব কিছু টেবিলে। ইরফান মোবাইলটার ঘড়ি দেখে টেবিলে বসে পড়ে। মিনুর হাত দিয়ে চা পাঠিয়ে দেয় বেরি, তবুও নিজে সামনে যায়নি। ভাই, আপনার চা। রাখ। মিনু দিয়ে চলে আসে। ইরফান আরও একবার রান্নাঘরের দিকে তাকায়, দেখে বেলি ওইদিকে মুখ করে রান্না করতেছে। ইরফান আর কিছু না বলে খেয়ে চলে যায়। ইরফান চলে গেলে বেলিও আর সব কাজ শেষ করে বিছানায় এসে শুয়ে যায়। অন্যদিকে অফিসে বসের কাছে ইচ্ছামতো ঝাড়ি খেয়েছে ইরফান। হাউস বিল্ডিংয়ের প্রজেক্টটা অনেক জরুরি, আর এই সাথে জড়িয়ে আছে ইরফানের প্রমোশন। বাসায় এত সমস্যার কারণে বেচারা কাজ ঠিক মতো করতে পারেনি বলে বস ঝেড়েছে। বসের কেবিন থেকে এসে নিজের কেবিনে বসে পড়ে ইরফান। এমন সময় হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসে। ইরফান ফোন রিসিভ করার পর একজন ভদ্রমহিলার কণ্ঠস্বর শোনা যায়। হ্যালো হ্যালো, কে বলছেন? বাজান, আমি বেলির মা কইতাছিলাম। এই সময়ে বেলির মাকে একদম আশা করেনি সে, কিন্তু এই সময় হঠাৎ বেলির মায়ের ফোন, তবুও কথা বলে ইরফান। জি বলুন। কেমন আছো বাজান? জি ভালো, আপনি? ভালো আছি বাজান। বেলি ফুল কই? একটু কথা কইতাম। আমি তো অফিসে, ও বাসায়। আসলে কালকা দুপুরে একটা নাম্বারেতে মাইয়াডা ফোন দিছিল। জিগাইলাম কার মোবাইল, কইল দোহানের মোবাইল। বাজান, ওরে একটা মোবাইল দিতা, আমার লগে একটু কথা কইতো। মনটা আনচান আনচান করে, কতদিন হয়েছে মাইয়াটারে দেখি না। বেলির মায়ের এমন কথায় হতভম্ব হয়ে যায় ইরফান। তার মানে কাল দুপুরে বেলি তার মায়ের সাথেও কথা বলেছিল, আর আমি রবির কথায় এইভাবে বেলিকে। হ্যালো বাজান। জি বলুন। নম্বর পেলেন কোথায় আমার? তোমার আব্বার কাছ থেকে নিছিলাম। আচ্ছা, আমি বাসায় গিয়ে বেলির সাথে কথা বলিয়ে দিব আপনাকে। আচ্ছা বাজান, আচ্ছা তাহলে রাহি এখন। জি, ভালো থাকুন, তোমরাও ভালো থাকো। এই বলে ইরফান লাইনটা কেটে দেয়, অফিসের কাজে মন দেয়। অন্যদিকে একা ঘরে বেলি কোকিয়ে মরছে, ব্যথায় আর যন্ত্রণার চোটে কাঁদছে মেয়েটা। বাসাতে একটা মোবাইলও নেই যে ইরফানকে ফোন দিবে মিনু। রাত 8টার পর ইরফান বাসায় আসে। মিনু দরজা খুলে দেয়। ইরফান মিনুর মুখের দিকে তাকায়। মিনু মুখটা গম্ভীর করে আছে, তাই নিজ থেকেই প্রশ্ন করে, মিনু, বেলি কোথায়? শুয়ে আছে। আপনি ফেরেশন ভাই, কফি আনতেছি। আর আইজা আমি বানামো, খারাপ হইলে বইয়েন না। এটা বলেই মিনু রান্নাঘরে চলে যায়। ইরফান দরজা লাগিয়ে বেলির রুমের দিকে যায়। খাটের মধ্যে উপুর হয়ে শুয়ে আছে মেয়েটা। এক পায়ে সালোয়ার, উপরে ওঠা, গায়ে ওড়না নেই। ইরফান যখন অফিস থেকে বাসায় আসে ওই সময় বেলি নামাজে থাকে। ইরফান প্রায় সময় দেখেছে, কিন্তু আজ বেলি নামাজও পড়ছে না, এইভাবে শুয়ে আছে। কারণটা উপলব্ধি করে পারেনি ইরফান। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয় ইরফান। এর মাঝে আজ সারাদিনেও রুবির খবর আসেনি, সে আর রুবিও ফোন দেয়নি। কফি নিয়ে রুমে আসে মিনু। ভাই, আপনার কফি। দে। ভাই,
এটা ভাবি আপনারে দিতে কইছে, আর কইছে আজকেই লাগবো। আপনারে আরো আগেই কইতো, কিন্তু মোবাইল নাই কি দিয়া কইব। কিসের কাগজ এটা? আমি জানি না ভাই, আপনি আইনা ভাবিরে দিয়া আইসেন। আচ্ছা তুই যা। মিনু গেলে ইরফান কাগজের ভাঁজটা খুলে ভাজা একটা জিনিসের নাম উল্লেখ ছিল, আর এক পাতা অ্যালজিন ট্যাবলেটের নাম লিখেছিল। ইরফান এখন বুঝেছে বেলির নামাজ না পড়ার কারণ। বেলির মা গ্রাম্য হলে কি হবে, মেয়েকে সব ধরনের ভালো জিনিস দেওয়ার চেষ্টা করেছেন সবসময়। বেলির হাতের লেখায় মুগ্ধ ইরফান। হাতের লেখাটা অনেক সুন্দর ছিল। ইরফান আর দেরি করেনি, সোজা নিচে নেমে হাঁটা শুরু করে। মোড়ের মাথার সামনে ফার্মেসি আছে, সেখানে যায় ইরফান। প্রয়োজনীয় জিনিসগুলো কিনে সাথে একটা হট ওয়াটার ব্যাগও কিনে নেয়। যত তাড়াতাড়ি হাঁটা যায় হেঁটে বাসায় পৌঁছায় ইরফান। মিনু তখন নাটক দেখে টিভিতে। ইরফান সোজা বেলির রুমে ঢুকে যায়। বেলি তখন ওপাশ ফিরে আছে। কয়েকবার ডাকে বেলিকে ইরফান, সাড়া দেয়নি বেলি। হয়তো লজ্জায় তাকাতে পারেনি। ইরফান অতটাও বোকা নয়, বুঝে যায় সবটা সে, তাই নিজে নিজেই বলা শুরু করে। এখানে ওইটার থেকেও ভালোটা আছে, আর এলজিন 3 পাতা আছে, দিন 2টা করে খেলেই হবে। হট ব্যাগটা দিয়ে ছ্যাঁক দিলে ব্যথা কমে যাবে হয়তো। আর আজ রাতে খাওয়া দাওয়া করবো না আমি, কিছু বাড়তে হবে না আমার জন্য। এটা বলে ইরফান রুম থেকে বেরিয়ে যায়। ইরফান বের হলে বেলি তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে যায়। ইরফান রুমে এসে একটা কথাই ভাবতে থাকে, বেলি এতটা চাপা স্বভাবের কেন? হয়তো ওর মাঝে এমন কিছু দেখেছিল তার বাবা দেখেছিলেন, যার জন্য বেলিকে তার সাথে বেঁধে দিয়েছে। কিন্তু ঝোঁকের বশে কিছু ভুল পদক্ষেপও অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেক রাতে টিভির আওয়াজ রুমে থেকে বের হয় ইরফান। ইরফান তখন ল্যাপটপে কাজ করছিল। ড্রয়িং রুমে টিভি চলতেছে। মিনু সেখানেই সোফার মধ্যে টিভি চালিয়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে না থাকলে মিনু এ বাড়িতে ভালোই স্বাধীনভাবে চলতে পারে, ইচ্ছা মতো টিভি দেখা আর যা মন চায় খেতে পারে। বেলি কিছুই বলে না আর না বলে ইরফান। টিভি অফ করে সামনে পা বাড়াতেই দেখে বেলির রুম থেকে আওয়াজ আসতেছে। ইরফান একটু এগিয়ে উকি দিয়ে দেখে বেলি নিচে বসে পড়ে উপুর হয়ে আছে। 2 হাত দিয়ে প্যাট চেপে দিয়ে ধরে কাঁদছে বেলি। ব্যথাটা হয়তো অনেক বেড়ে গেছে। আজ মিনিও ড্রয়িং রুমে ঝুমাচ্ছে। যন্ত্রণার চোটে নিচে এসে বসে আছে মেয়েটা। ইরফান প্রথমে দেখে ভয় পেয়ে যায়। ওই মুহূর্তে ইরফান কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছে না সে। ধীর পায়ে এগিয়ে যায় সে বেলির দিকে। বেলি তখনও ফ্লোরে মুখ গুজে আছে আর ব্যথার চোটে কাঁদছে। ইরফান বেলির পিঠে হাত রাখার পরপরই বেলি ফ্লোরে মুখ গুজেই বলা শুরু করে, মিনু আমাকে ধরো, আমার আর সহ্য হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে মিনু, অনেক ব্যথা করছে। কথাটা ইরফানের বুকে গিয়ে লাগে। বেলি ভেবেছে হয়তো তার কান্নার শব্দ শুনে মিনু উঠে এসছে। বেলি কেঁদেই যাচ্ছে তলপেটে হাত দিয়ে। পরক্ষণে ইরফানের মনে পড়ে যায় কাল রাতে মায়ের সময় এলোপাথারি লাথি দিয়েছিল। লাথিগুলো পেটে পড়ে নাই তো আবার। ইরফান আর দিক বেদিক না ভেবে বেলিকে কোলে তুলে নেয়। এইভাবে হঠাৎ কারো কোলে চড়ে ব্যাককেল হয়ে যায় বেলি। ইরফানের দিকে তাকিয়ে আছে বেলি। ইরফানও বেলির দিকে তাকিয়ে আছে। চোখ মুখ ফুলে একাকার বেলি। বিছানায় শোয়ানোর পরেও বেলি চাপা স্বরে ওমাগো বলে পেটে চেপে ধরে। ইরফান বেলির কাঁধে হাত দিয়ে, একটু সহ্য করো, আমি আসছি। ব্যথার ঘুরেও ইরফানের মুখ থেকে বেরিয়ে আসা তুমি শব্দটা বেলির কানে জোরেই গিয়ে লাগে। তখনও বেলির চোখ বেয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর ইরফান হট ওয়াটার ব্যাগ করে গরম পানি এনে বেলির তলপেটে দিতে চায়, কিন্তু বেলি হাত সরায়নি। আর তাই ইরফানও জোর করে হাত সরিয়ে নিয়ে গরম পানির ছেঁক দিয়ে দিচ্ছে। প্রায় অনেকক্ষণ যাবৎ ছেঁক দিয়ে দেওয়ার পর ব্যথাটা অনেকটাই দমে যায় বেলির। তবে নীরবে কাজ শেষে এই প্রথম ইরফান তার একটু হলেও সেবা করেছে। ব্যথা কমেছে? কি হলো, ব্যথা কমেনি? কমছে। ট্যাবলেট খাবা? 2টাই ঠিক আছে, অভ্যাস হয়ে গেছে শুনতে শুনতে। ইরফান এই কথাটা শুনে উঠে যাওয়া নেয়। তখনই বেলি কিছু বলে, শোনেন, আমি যদি মরে যাই আপনি কি খুব ভালো থাকবেন বলেন না? আমি যদি মরে যাই আপনি ভালো থাকবেন তো? বিশ্বাস করেন, এত মার আর নিতে পারি না, আর পারি না নিতে। তার থেকে বরং মেরেই ফেলেন। আমি মরে গেলে আমার লাশটা আমার মায়ের কাছে পাঠিয়ে দিন। বিশ্বাস করেন, আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে, আর পারি না এই ব্যথা সহ্য করতে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে কথাগুলো এক নাগারে বলে দেয় বেলি।
আর ইরফানের চোখ থেকে কেন জানি হঠাৎ করে দুই দণ্ড পানি বেয়ে পড়ে যায়। ইরফান আর এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে, সোজা বেরিয়ে নিজের রুমে চলে যায়। আর বেলি তখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। আজকের ব্যথাটা কেন ছিল সেটা হয়তো সবাই উপলব্ধি করতে পেরেছেন, বিশেষ করে মেয়েরা। মান্থলি অসুস্থতার সাথে প্রত্যেক মাসে সবাই লড়াই করে আসছি আমরা। এই অসুস্থতার যার ব্যথা হয় সেই আসলে বুঝে ব্যথা কী জিনিস। এতটাই ব্যথা অনুভব হয় যে এক এক সময় মনে হয় যেন নিজের শরীরের মাংস নিজেই কামড়ে নেয়। এই যন্ত্রণাটা এতটাই কষ্টের হয় যে পুরো শরীরটাকেই কুঁচকে দেয়। নারী জাতিকে আল্লাহ পাক এমন যন্ত্রণা দিয়েই তৈরি করেছেন যাতে নারী জাতির জন্য পুরুষদের মনে একটু হলেও সম্মান আসে। কিন্তু আমাদের সমাজে এমন অনেক পুরুষ আছেন যারা নারীদের সম্মান কি করবে তাদের সম্মান নিতেই ব্যস্ত, যার বাস্তব উদাহরণগুলো প্রায় প্রতিদিনই আমরা টিভির হেডলাইনে দেখে থাকি। আবার কিছু কিছু পুরুষ আছেন যারা নিজেদের থেকেও নারী জাতিকে সবসময় সামনে এগিয়ে যেতে সাহায্য করে যাচ্ছেন। যেমন এক পুরুষ এসএসসি পাশ করেও বউকে মাস্টার্স অবধি পড়িয়েছিলেন, এখন সেই বউ সরকারি হাই স্কুলের শিক্ষিকা, দুটি সন্তান নিয়ে সুখের সংসার তাদের। আবার কিছু কিছু পুরুষ আছেন যারা ইরফানের মতো হয়ে থাকে, যারা বউ পিটিয়ে আবার সেই বউর সেবা করতেও দ্বিধা করেন না। এই কথাগুলোর অর্থ হচ্ছে আমাদের সমাজে সব ধরনের নারী এবং পুরুষ আছেন, ভালো খারাপ উভয় মিলেই তো জীবন, তাই না? আমার কথাগুলো হয়তো কিছু কিছু ভাইয়াদের মনে কষ্ট দিবে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু কষ্টের হলেও এটাই সত্যি। আজ 2 দিন হলো রুবির খবর নেই। ইরফানও রেগে ফোন করেনি তাকে। মাঝে জাফর সাহেব রুবির বাবা ফোন করে বাসায় যেতে বলেছেন ইরফানকে, কিন্তু ইরফানই যায়নি। রুবির বলা মিথ্যা কথাগুলো মেনে নিতে পারেনি ইরফান। সে এমনিতেও মিথ্যা পছন্দ করে না, তার উপর না বলে টাকা খরচ করে আরেকজনের উপর চাপিয়ে দিয়েছে। এর জন্যে আরও বেশি রাগ ইরফানের, তাই ইচ্ছে করে যায়নি সে। অফিস থেকে এক গাদা কাজ নিয়ে বাসায় ফিরেছে ইরফান। বেলির শরীরটা 2 দিন পর ভালোই আছে এখন, তাই দৌড়ে দৌড়ে সব কাজই করতে পারে সে। আর বেলিকে দেখে ইদানিং বড্ড বেশি মায়া হয় ইরফানের। মনের মাঝে লুকিয়ে থাকা ভালো লাগাটা বের হয়ে আসতে বেশি সময় নেয় না। ইরফান নিজের রুমে ফ্রেশ হয়ে নেয়। বেলি সেই সময় কফি হাতে রুমে যায়। ইরফান তখন খালি গায়ে শরীরের পানি মুছতেছে। ইরফানকে ওই অবস্থাতে দেখে অনেকটাই ইতস্তত বোধ করে বেলি। বেলির ইতস্তত বোধ করা দেখে ইরফান টি শার্টটা পরে নেয়। আপনার কফি। রেখে দে। হুম। বেলি চলে যেতে নিলে ইরফান ডাক দেয় তাকে। বেলি শুন, জি। তোর একটা জিনিস আমার কাছে আছে। জিনিস? কি জিনিস? এরপর ড্রয়ার থেকে কানের দুলটা নিয়ে আসে ইরফান। হাত পাত। কি জিনিস আছে? হাত পাত আগে। বেলি হাত পাতলে ইরফান বেলির এক কানের দুলটা বেলির হাতে দেয়। এই জিনিসটা। হায় আল্লাহ, এটা আপনার কাছে ছিল? হ্যাঁ। আমি কত খুঁজেছি এটা। আমার বাবার শেষ স্মৃতি এইটা, অনেক কষ্টে টাকা জমিয়ে বানিয়ে দিয়েছিল। ও আচ্ছা, কি খাবেন রাতে? দুপুরে রান্না করিসনি? ভাত রান্না করছিলাম, আর কালকে রান্না করা তরকারি ছিল, তাই খেয়ে নিছি আমি আর মেনু। ফ্রিজে তো মোটামুটি সবই রাখা আছে। বেলি, তাহলে কালকের রান্না করা জিনিস কেন খাস তুই? ফেলে দেওয়ার থেকে খেয়ে নেওয়াটা ভালো না? আপনি কি খাবেন বলেন, আমি রান্না বসাবো। মাছ ভুনা করিস। আচ্ছা। বেলি রুবি থেকে অনেকটা আলাদা, অপচয় করতে একদম চায় না। ল্যাপটপ নিয়ে বসে যায় ইরফান। এক মনে কাজ করতেই আছে তো করতেই আছে। ল্যাপটপ থেকে কাজ শেষ করে আরমারা দেয় ইরফান। ঘড়ির দিকে চোখ পড়তেই দেখে রাত 11টা বেজে 55 মিনিট। তার মানে 12টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। বেলি কি এখনও রান্না করে নাকি? একবার এসে ডেকেও গেল না। কান থেকে হেডফোন খুলে ডাইনিং টেবিলে যায় ইরফান। বেলি সেখানেই সোফায় বসে কাত হয়ে আছে। ইরফান গিয়ে আস্তে করে নাড়া দেয় বেরিকে। ইরফানের ছোঁয়া পেয়ে বেরি উঠে যায়। কিরে, রাত 12টা বেজে গেছে, আমাকে ডাকলিও না, আর এখানে বসে ঘুমিয়ে গেছিস? কয়েকবার গিয়েছিলাম রুমে, ডাকছিলামও। আপনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে কাজ করতেছিলেন, ভাবলাম কাজ শেষ হলে আবার ডাক দিব, আর আমি ঘুমিয়ে গেছি। হায় রে, চল। আসেন। মিনু কোথায়? সে খেয়ে দিয়ে ঘুম। ও। বেলি ইরফানকে ভাত বেড়ে দেয়, প্রয়োজনীয় সব কিছু কাছে এনে দেয়। ইরফান খাওয়ার দিকে তাকিয়ে আবার বেলির দিকে তাকায়। তুই খেয়েছিস? হুম। সত্যি খেয়েছিস? হুম। ইদানিং মিথ্যা বলিস তুই।
রুবিকে চর মেরেছিলাম কিন্তু মিথ্যা বলার কারণে। আর আমি সত্য বলার পরেও লাথি খাই, আপনি খেয়ে নেন। বলে বেরি রান্নাঘরের দিকেই যাচ্ছিল। অমনি ইরফান বেরির হাতটা ধরে নেয়। কিছু বলবেন? তোর সাথে একদিন বসেও ভাত খাওয়া হয়নি, রুবির সাথে সময় মিলে না। আমি বরাবর খাবার একাই খাই, আজ না হয় তুই আমার খাবার সাথী হলি। মানে? আমার সাথে বসে খেতে হবে আজকে তোকে। কথাটা শুনে কলিজায় একটা মোচড় দিয়ে ওঠে বেরির। বিয়ের প্রায় 10 মাস পর ইরফান নিজ থেকে বেরিকে তার সাথে ভাত খেতে বলেছে। অনুভূতিটা ঠিক কীরকম বলে তা বোঝাতে পারছে না বেরি। কিছুক্ষণ ইরফানের দিকে তাকিয়ে আবারও নজর নিচে নামিয়ে ফেলে সে। কিরে, বসবি না? আপনি খান, আমি এখন আর খাবো না। আমি কি এতই খারাপ নাকি যে আমার সাথে বসে ভাত খাওয়া যায় না? না না না, তা কেন হতে যাবে? তাহলে খেতে বস। হুম। কথা না বাড়িয়ে খেতে বসে যায় বেরি। ইরফান আর চোখে বেরির খাওয়ার ধরন দেখে এর আগে কখনো ইরফান বেরিকে খেতে দেখেনি। যতক্ষণ ছিল শুধু মারধর আর বকাবাধ্য করে গেছে মেয়েটাকে। মেয়েটাও যেমন চুপচাপ মানিয়ে নিয়েছে সবটা, এমন সতীনের সাথে সংসার করতে হবে সেইটাও মানিয়ে নিয়েছে সে। একেবারের জন্য প্রতিবাদ করেনি বা না জানিয়েছে নিজের আপত্তির কথা। গত 7টা মাস যাবৎ চোখের সামনে নিজের স্বামীকে তার দ্বিতীয় স্ত্রীর সাথে এক রুমে থাকতে দেখেছে। প্রাত্যহিক সতীনের ভেজা চুল দেখতে হয়েছে তাকে, তবুও নিজের অধিকারের দাবি নিয়ে একবারের জন্যও দাঁড়ায়নি সামনে এসে। ওর মতো মেয়ে খুব কমই আছে বা পাওয়া যায়। ইরফান কথাগুলো মনে মনে ভাবছে। ঠিক 1 চামচের মতো ভাত নিয়েছে আর একটু ডাল। মাছ নিবি না? হুম, কেন? ডালটা দিয়েই খাই। মাছে কি সমস্যা? কিছু না, আপনি খান। আর এক টুকরা দিব? না থাক। কোনো রকমে খেয়ে উঠে যায় বেরি। ইরফান বেশ বুঝতে পারছে বেরি তার সামনে থাকতে যায় না। অবশ্য এইসবের একমাত্র কারণ ইরফানের করা ব্যবহার, তাই সেও আর কিছু বলেনি। সব কিছু গুছিয়ে পরিষ্কার করে বেরি শুতে যাবে এমন সময় ইরফান ড্রয়িং রুমে কিছু জিনিসপত্র নিয়ে বসেছে। ঘড়িতে প্রায় 1টা বাজে। এই সময়ে কি কাজ করবে আবার? কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ইরফানকে দেখছে বেরি। এর মাঝে ইরফান আবারও ডাক দেয় বেরিকে। বেলি, শুন তো। হুম। আমার রুমে যা, শেলফের উপরে দেখবি একটা সাদা কৌটা রাখা আছে, নিয়ে আয়। হুম। কৌটা এনে ইরফানের কাছে রাখে বেরি। অনেকগুলো জিনিসই রাখা আছে টি টেবিলের উপরে। বেলি তাকিয়ে আছে সেগুলোর দিকে। বেরিকে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান নিচ থেকে বেরিকে বসতে বলে। কে রে, দাঁড়িয়ে আছিস যে? বস এখানে। ওইগুলো দিয়ে কি করবেন? হাউস বিল্ডিং এর প্রজেক্টের জন্য, কাল অফিসে প্রেজেন্টেশন। ও, বাড়ি বানাবেন? না রে পাগলি, এটা জাস্ট একটা স্যাম্পল হবে। ইরফানের মুখ থেকে পাগলি শব্দটা বেরিয়ে বুকে গিয়ে লাগে। তাকিয়ে আছে মানুষটার দিকে বেরিয়ে। মানুষটা কতটা শান্ত দেখতে, কিন্তু কে বলবে এই মানুষটার হাতে কারণে অকারণে মার খেতে হয় আমার? আমার মনের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা সে কি কখনো দেখবে না, না কখনো জানতে চাইবে না আমি কি চাই? রুবি আপুকে মানুষটা খুব ভালোবাসে, তাহলে আমায় কি একটু ভালোবাসতে পারে না সে? বিয়ের পর থেকে অপমান, অবহেলা আর মারধর জুটে এসেছে এই পুরা কপালটাই আমার। আমার জনম দুঃখী মাটাও ভাবে আমি স্বামীর ঘরে রানী হয়ে আছি, অথচ আমার মা তো আর জানে না আমার জীবনে এই 7টা মাস কিভাবে কেটেছে। এইসব ভাবতে ভাবতে অজান্তেই চোখের পানি এসে যায়। মুখ মুছার ছলে চোখের পানিগুলো মুছে নেয় বেরি। স্যাম্পল হলে তো বানাতেই হবে। হ্যাঁ। তাহলে নিবেন কিভাবে? কাল অফিসের গাড়ি আসবে। ও, কাল যদি প্রেজেন্টেশনটা ভালো হয় তাহলে প্রমোশনটা পাক্কা। আলহামদুলিল্লাহ হয়ে যাবে। কিভাবে শিওর হলি? মন বললো হয়ে যাবে ইনশাল্লাহ। ইরফান একবার বেরির মুখের দিকে চেয়ে আছে। বেরির মুখটা আসলে মায়ায় ভরা। উজ্জ্বল শ্যামলা বনের হলেও দেখতে মাশাআল্লাহ। মনে মনে এখন আফসোস হয় ইরফানের। যদি তখন সে একটু বাস্তবিকতার সাথে ভাবত, তাহলে আজ হয়তো বেলি একাই তার ঘরে থাকতো। কিন্তু ভালোবাসা নামক পোকার কামড়ে সব কিছু এলোমেলো হয়ে গেছে। বেলি ফোমগুলো হাত দিয়ে ধরতে চাচ্ছে, কিন্তু ইরফানের ভয় ধরতে পারছে না। তাই অনুমতি নিতে ইরফানের দিকে তাকায় সে। এইগুলো একটু ধরি। ধর। ফোমগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করে নেয়। আমি না ক্লাস 10-এ থাকতে একটা বাড়ি বানিয়েছিলাম, ওই যে গ্রাস্ত অর্থনৈতিক ব্যবসায়িক পরীক্ষার সময়। ও, আমি সাহায্য করি। তুই পারবি না তো, এটা অন্যরকম। কি রকম? ইরফান ল্যাপটপ থেকে একটা ঘরের ছবি দেখিয়ে বলে, এইরকম বানাতে হবে। আপনি পারবেন?
হ্যাঁ, পারবো তো। আমিও পারবো বানাই। বেরির কণ্ঠস্বরটা ছোট, চিকন স্বরে কথা বলে সে। আবদারগুলো দেখলে যে কারো চোখ দিয়ে পানি আসার মতো। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থাকে বেরির দিকে, তারপর হ্যাঁ বলে দেয়। রাজ্য জয় করা হাসি দিয়ে ফোমগুলোতে গ্লু লাগাতে থাকে বেরি। ইরফানও সাহায্য করছিল বেরিকে। প্রায় 1.5 ঘন্টা বেরি বাড়িটা বানিয়ে ফেলে, একদম হুবহু ল্যাপটপে থাকা ছবিটার মতো। হস্তশিল্পে বেলির হাত পাকা, কারণ বেলির বাবা একজন কাঠমিস্ত্রি ছিলেন। বাড়ি তো হয়ে গেল, নাম কি দিবি এই বাড়ির? স্বপ্ননীর। অজান্তেই কথাটা মুখ থেকে বেরিয়ে যায় বেরির। ইরফান চুপ করে তাকিয়ে থাকে বেলির দিকে। পরে বেলি কথা কাটিয়ে নেয়। মানে নাম যে কোনো একটা দিয়ে দিয়েন। স্বপ্ননীর নামটাই থাকবে। ঘুমিয়ে যান, আসছি। এই বলে বেলি উঠে যেতে নেয়। বেলি শুন, জি। কাল যদি প্রজেক্টটা হয়ে যায় তাহলে কি চাই তোর? কিছু না। বল কি চাই তোর? যদি চাই দিবেন। হ্যাঁ। ইরফান জানে বেলি বেশি দামি কিছু চাইবে না, তাই নির্দ্বিধায় বলে ফেলেছে হ্যাঁ। বেলিও তার ইচ্ছা মতো তার চাওয়াগুলো ব্যক্ত করে। আপনি যখন আমাকে মারবেন আমি কাঁদবো না, একদম কাঁদবো না। শুধু ছাইরা যাইতে বলবেন না, সহ্য করতে পারবো না। আসছি, ঘুমিয়ে যায়েন। এই কথা বলে সেখান থেকেই চলে যায় বেলি। ইরফান একদম স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে বেলির চলে যাওয়ার দিকে। হয়তো এই সব কিছু নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যারা বিয়েকে অনেক সম্মান করে এবং স্বামীকে অনেক শ্রদ্ধা করে। তারা মার খেতে প্রস্তুত থাকে, তবে সংসার ছাড়তে রাজি নয়। বর্তমান যুগের মেয়েরা আমরা ভাবি, করলাম না স্বামীর ঘর, খেলাম না স্বামীর ভাত, নিজেই কামাই করে খাবো। আসলে বলা যতটা সহজ, একজন মেয়ের পক্ষে করা ততটাই কঠিন। তবুও আজকের যুগে মেয়েরা পিছিয়ে নেই, কারণ আমাদের ঘুরে দাঁড়াতেই হয় এবং হবে। সব কথার শেষ কথা, আমরা নারী, দিন শেষে আমরাই বিজয়ী। সকালবেলা উঠে বেলি সব নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রেখে দিয়েছে। আজ ইরফানের জন্য একটা বিশেষ দিন। প্রেজেন্টেশনটা সবার পছন্দ হলে এই প্রজেক্ট অনুযায়ী তাদের কাজ হবে। এর সাথে ইরফানের প্রমোশনটাও হয়ে যাবে। সব কিছু মাথায় রেখেই আজ বেরির আয়োজন। ইরফান লাচ্ছা সেমাইটা খুব পছন্দ করে, তাও ডুবো দুধে। আর বেলি সেমাইটা দারুণ বানায়, তাই আজ সেমাইও বানিয়েছে। আজ মনে হচ্ছে ইরফানের থেকে বেরির উদ্বিগ্নতা বেশি। রুমে ইরফান রেডি হচ্ছে, ফর্মাল পরে পাক্কা সাহেব সাহেব লাগছে তাকে। সাদা শার্ট, সাথে নেভি ব্লু ব্লেজার, সব মিলিয়ে অসাধারণ লাগছিল ইরফানকে। সব গুছিয়ে নিয়ে নিজেকে পরিপাটি করে রুম থেকে বের হয় ইরফান। নাস্তা করতে টেবিলে এসে দেখে এলাহি কারবার। ইরফান যা যা ভালোবাসে সব বানিয়েছে বেলি। ইরফান এইসব দেখছে আর ভাবছে, এক রুই যে কিনা একটা থাপ্পড় দেয়াতে বাপের বাড়ি গিয়ে বসে আছে, খোঁজ খবর তো নেই না, আসারও নাম নেই। আর একই মেয়েটা শত অবহেলা, শত মার খেয়েও আমার কথা ভেবে যায় নির্দ্বিধায়। আমার কি প্রয়োজন, কিসে আমি ভালো থাকি, সবটাই তার জানা। আর এই মেয়েটাকে গ্রাম্য, অশিক্ষিত, গরিব মানুষ ভেবে কত অপমান, কত মারধর করেছি আমি। কতটা নির্বোধ হলে এইসব করতে পারলাম। এমনকি জিদ করে আরেকটা বিয়েও করে ফেললাম। ওর বয়সটাই বা কতটুকু ছিল, যার এখন প্রতিটা মুহূর্ত হাসার কথা, তার মুখ থেকে হাসি নামক জিনিসটা কেড়ে নিয়ে নিলাম আমি। আর সে নীরবে চুপ করে থাকে। সত্যি হাজারো মেয়ে রুবি হতে পারে, কিন্তু একজন মেয়ে বেলি হতে 1000বার জন্ম নিতে হয় হয়তো। ইরফানের ভাবনায় ছেদ পড়ে মিনুর ডাকে। ও ভাই, 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 ও ভাই, কক দাঁড়াইয়া আছেন যে ভাই, বসেন, নাস্তা কইরা লন। এত নাস্তা বেলি বানিয়েছে? হ ভাই। এত কিছু কিভাবে খাবো? সব কিছু থিয়া একটু একটু কইরা খাইয়া নেন। আর সেমাইটাও খাইবেন, ডুবা দুধে বানাইছে ভাবি। সেই সকাল থেকে সব বানাইছে ভাবি। বেলি কোথায়? ভাবি আইতাছে, আপনি খাইয়া নেন। ইরফান ভেবেছিল বেলি অন্তত এখন তার সামনে থাকবে, কিন্তু বেলি রুমে বসে আছে। বিষয়টা ইরফানের কাছে খটকা লাগছিল, কিন্তু হাতে সময়ও নেই তার। তাই নাস্তা খেতে বসে যায় সে। প্রত্যেকটা আইটেম থেকে কিছু কিছু খেয়ে নেয় সে, তবুও তৃপ্তি পাচ্ছে না সে। হয়তো তৃপ্তিটা বেলির আগমনেই ঘুচে যেত। আজ বেলিকে একটু ট্রাই করবে সে। সেমাইটা খেয়ে পানি খেয়ে ঘড়িতে টাইম দেখে না ইরফান। গাড়ি আসতে এখনও 10 মিনিট বাকি। ইরফান উঠে বেলির রুমে যায়। দরজার কাছে দাঁড়িয়ে দেখে বেলি বিছানায় ওপাশ ফিরে বসে কি যেন করতেছে। বেলি? ইরফানের মুখ থেকে নিজের নামটা শুনে চমকে যায় সে, কেঁপে ওঠে সে। বেলি এমনিতেও একটু ভীতু,
আচমকা কেউ এসে ভাও করলেও সে লাফিয়ে ওঠে। গরিব ঘরের আদরের রাজকুমারী ছিল সে, আর আজ সে স্বামীর ঘরের কাজের মেয়ে হয়ে গেছে। তাড়াতাড়ি বিছানায় ছেড়ে পিছনে ফিরে দাঁড়ায় বেরি। ইরফান বেরির মুখের দিকে তাকিয়ে আছে। ওনা দিয়ে সুন্দর করে 2 প্যাচ দিয়ে ঘোমটা দেওয়া তার মাথায়। এইভাবে বেরিকে খুব সুন্দর লাগে, আবার ওড়না ছাড়াও ভালো লাগে দেখতে। হাত দুটো দিয়ে জামাটা মুষ্টিবদ্ধ করে রেখেছে সে। ইরফান ধীর পায়ে বেরির সামনে এসে দাঁড়ায়। কিছু বলবেন? নাস্তা টেবিলে গেলি না যে? মিনু তো ছিল, আসলে আমি একটু কাজ করতেছিলাম। তাই এটা ঠিক করে বেঁধে দে। ইরফানের এমন কথায় হতভম্ব হয়ে যায় বেরি। হঠাৎ টাই বাঁধার কথা বলল, তাও আবার আজকেই। কিন্তু আজকেই তো। কিরে, বেঁধে দে। রাধা আছে তো? ঠিক করে দে টাইটা। বেরির প্রচণ্ড ভয় লাগছিল। এখন হাত উপরে উঠাবে কিভাবে সে? উঠালেই তো ইরফান দেখে ফেলবে, আর দেখার পর যদি প্রশ্ন করে তখন কি হবে? এর মাঝে আবার ইরফানের তাড়া। কিরে, একটু পর গাড়ি চলে আসবে, বেঁধে দে ঠিক করে। ঠিকই তো আছে। টাইতে হাত দিয়ে ঠিক করে দে বেলি। অগত্যা হাতটা কাঁপতে কাঁপতে ইরফানের বুকের কাছে আনে বেরি। আর তখনই ইরফানের চোখে অন্য কিছু পড়ে। বেরির ডান হাতের অনামিকা আঙুল পুরো ব্যান্ডেজ করা। হাতের দিকে তাকিয়ে আবার সে বেরির মুখের দিকে তাকায় ইরফান। সে জানতো বেরির কিছু একটা হয়েছে, যার কারণে বেরি নাস্তার টেবিলের কাছে ছিল না। বেরির মুখটা একদম শুকনো হয়ে আছে। ইরফান অনেকটা শান্ত গলাতেই বেরিকে প্রশ্ন করে, কিভাবে কাটলি? কিরে বল, কিভাবে কাটলি? গরিবের রক্ত তো, তাই শরীরে থাকতে চায় না। এটা উত্তর? তাই ঠিক আছে এখন। গরিবের রক্ত তো তাই শরীরে থাকতে চায় না, কথাটার জবাব রাতে পাবি। আসছি। ইরফান রুম থেকে বেরিয়ে যায়। বেরির মনে ভয় ঢুকে যায়, হয়তো রাতে এসে আবারও মারবে বেরিকে ইরফান, এমনটাই ধারণা তার। তবে আপাতত সব কিছু ভুলে গিয়ে আজকে ইরফানের জন্য মন থেকে দোয়া করেছে বেরি। অসুস্থতার কারণে নামাজ পড়তে পারছে না সে, তাই মনে মনে দোয়া পড়ে বেরি। বেরির একটাই চাওয়া, হাসবুল্লাহ ওয়া মিনাল ওয়াকিল। হে আল্লাহ পাক, আপনি আমাদের জন্য যথেষ্ট এবং আপনি উত্তম সহকারী। আল্লাহ পাক, আজ যেন মানুষটা সফল হতে পারে, তাকে আপনি সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন এবং তাকে সফলতা দান করুন। ঠিক সেই মুহূর্তে মিনু দরজার সামনে থেকে বলে, মরণ না দোয়া আসেনি? কথাটা শুনে চমকে যায় বেরি। অবাক নজরে মিনুর দিকে তাকিয়ে থাকে সে। হঠাৎ মরার কথা কেন বলল সে? এসব কি বলো মিনু? না মানে কইছিলাম মরার আগের দোয়া থাইলে পৈরালন। কোন যায় না কোন সময় মইরালাই আপনারে। এভাবে কেন বলছো মিনু? উনি আমার গায়ে হাত তুলে তা ঠিক আছে, তবে আমাকে একবারে মেরে ফেলবে না তিনি? হ হাসাই তো। আরে ভাবি, এসব আপনার মতো আলা ভোলারাই কয় গো ভাবি। ভাইয়ের জানি কেমন হইয়া গেছে, চুপচাপ। নিশ্চয়ই মাথায় গেলেন করতেছে আপনারে কিভাবে মারুন চাই। সিআইডির মধ্যে এইসব দেখাই। তুমি আর এসব দেখবে না, এসব দেখে আর উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথায় আনে। উচিত কথা কইলেই আমি ভালা না, কি আর করণের আছে আমার? আমি তো ভালা না ভালা লইয়েই থাহেন। মিনুর এমন পাকা পাকা কথায় একগাল হেসে দেয় বেরি। তারপর নিজের রুম গুছিয়ে নিয়ে রান্নাঘরে যায় বেরি, কিন্তু মনটা উদ্বিগ্নতায় ভরপুর। স্বয়ং আল্লাহ পাকি জানেন অফিসে কি হচ্ছে এখন। অন্যদিকে রুবিকে তার বাবা এবং মা উভয় বোঝাতে ক্লান্ত। তারা যতই বোঝাচ্ছে সে কিছুতেই মানছে না। জাফর সাহেব সর্বপ্রকার মেয়েকে বুঝিয়েও কোনো দিক করতে পারছেন না। তুমি কি চাইছো রুবি? তোমার সংসারটা ভেঙে যাক? বাবা, সে আমাকে চড় মেরেছে। মেরেছো তো কি হয়েছে? তোমার প্রবাসে তো বেলিকে মারে ইরফান, তা তুমি না হয় একটা চড় খেলে, তাতে সমস্যা কি? বাবা, স্বামীর ঘর ছেড়ে বাবার বাসায় বসে আসো তো বেলি কি সুযোগ পাবে না এই সুযোগ ইরফানকে হাত করার? কখনোই না। ইরফান তো বেলিকে ঘেন্না ছাড়া কিছুই করে না। তখনই রুবির মা বলে ওঠে, বারবার মানা করছিলাম বিবাহিত ছেলের সাথে প্রেম করিস না, শুনোস নাই আমার কথা। এখন সতীন নিয়ে সংসার কর। ও মা, থামবা। আমি বললেই থামব? আরেক মেয়ের ঘর নষ্ট করেছিস, আল্লাহ তোর সাথে কি করে দেখ এখন। বাবা দেখলে মা কিভাবে বলল? ভুল কিছু বলে নাই তোমার মা,
কাল সকালে চলে যাব ইরফানের কাছে। আমি যাব না। যতক্ষণ না ও আমার পা ধরে ক্ষমা চায় ততক্ষণ অবধি আমি কোথাও যাব না। তাহলে বাপের বাড়িতে বসে থাক সারা জীবন। মায়ের এমন কথায় রুবি জেদ দেখিয়ে নিজের রুমে গিয়ে দরজা লক করে দেয়। এই মেয়ের যে কি হবে আল্লাহ পাকই ভালো জানেন। মেয়ের শিক্ষার ঘাটতি আসে, তাই মেয়ে এমন করছে। আমাকে কথা শোনাচ্ছ নাকি তুমি? তুমি মেয়ের মা, তুমি বর্তমান থাকাকালীন সময়ে সে কিভাবে বিবাহিত ছেলের পাল্লায় পড়ে? বিবাহিত ছেলে কি ধোয়া তুলসী পাতা যে মেয়ে ইশারা করলো আর ছেলেও গলে গেল? অবশ্যই গলে যাবে। একটা মেয়ে ইশারা করবে আর ছেলে কি বসে থাকবে? তোমার মেয়ে জানতো না ওই ছেলের বউ আসে? তোমাকে যখন বলেছি তখন নিজে চুপ ছিলে কেন? এখন আমার দোষ দাও কেন? দোষ ছেলেরও দোষ মেয়েরও, মাঝে থেকে ওই গরিব এতিম মেয়েটা কষ্ট পাচ্ছে। দেখবা ওই হিসাব লাগবে আমাদের, ওই মেয়ের অভিশাপ। ওই মেয়েও কম যায় না, চলে গেলেই তো পারে। তুমি মা হয়ে কিভাবে বলো ওইসব কথা? তা তোমার মেয়েও তো চলে আসতে পারে। নিজের কাছে রেখে মেয়েকে বানিয়েছো আল্ট্রা মডার্ন। 2 হাতে টাকা উড়ানো, বন্ধু বান্ধবী নিয়ে আমোদ ফুর্তি করা, এসব শিখিয়েছো। এখন মেয়ে এসব ছাড়তে পারে না। দেখো রুবির বাবা, আমি কোনো কিছু বলে দেই নাই বিবাহিত ছেলের সাথে প্রেম করতে আর তাকে বিয়ে করতে। অতএব আমাকে বলবা না এইসব। আমি কিটি পার্টিতে যাব আজকে। ওই তো সব পার্টি ফুর্তি করেই জীবন পার করলা, আর মেয়েকেও বানিয়েছো তেমন। রুবির বাবা মায়ের মাঝে রুবিকে নিয়ে তর্ক লেগে যায়। আর তার এক পর্যায়ে রুবির মা চলে যায় রুমে, আর রুবির বাবা বাসা থেকে বেরিয়ে যায়। একজন মাই কিন্তু পারেন তার সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে, কারণ বাবারা সবসময় কাছে থাকেন না। এখনকার যুগে কিছু কিছু মায়েরা আছেন যারা সন্তানকে এত বেশি আহ্লাদি করে লালন পালন করেন, যার পরবর্তীতে এমন একটা রুবি তৈরি হয়। আবার কিছু কিছু সন্তান আছে হাজারো শাসনের মধ্যে থেকেও জানোয়ার তৈরি হয়, যার উৎকৃষ্ট উদাহরণ আবরার হত্যার খুনিরা। কারো বাবা ভ্যান চালক, কারো বাবা অনেক কষ্টে ছেলে মেয়েকে মানুষ করছেন, তারা কিনা অন্য মায়ের কোল খালি করে দিল সারা জীবনের জন্য। আবার কারো কারো বাসাতে নাকি টিভি নেই, যাতে করে নাকি সেই ভিকটিমের খবরই দেখেন নেই, তার সন্তান নাকি বুয়েটে পড়ে। কিছু কিছু বাবা মায়ের প্রশ্রয় সন্তান উচ্ছন্নে যায়, আবার কিছু কিছু পারিশ্রমিক বাবা মায়ের সন্তানও উচ্ছন্নে চলে যায়। আর কিছু কিছু মেয়ে হয় যারা জন্ম থেকেই একরোখা ছাড়পোকা, যারা একটা রুবি তৈরি হয়। রাত প্রায় 9টা বাজছে ঘড়িতে, কিন্তু আজ ইরফান এখনও আসে নাই। অন্যান্য দিন তো রাত 8টার পরপরই চলে আসে, তাহলে আজ এত দেরি কেন? বেরির চিন্তা বেড়েই যাচ্ছে। এই যাবৎ প্রায় 15 বার বারান্দায় গেছে বেরি, দেখার জন্য ইরফান আসে কিনা। মিনু তখন টিভিতে সিরিয়াল দেখছে। বারবার বেরির বারান্দায় যাওয়া দেখে মিনু বিরক্ত হয়ে যায়। ভাবি কি ওইসে আপনার এমন করতেছেন কিল্লাই? এমনি দেখো 9টা 5 বেজে গেছে, আজকে এখনো আসে নাই যে মানুষটা। হায় রে আল্লাহ, এই বেরির শরম লজ্জা কিছুই নাই, বেলাজ্জা মাতারি। এইদিকে আইয়েন আর বইয়া বইয়া নাটক দেখেন আইয়েন। কি বলো এইসব তুমি মিনু? ভাবি ভাইয়ে দেখেন কিয়া হেই শয়তানির বাসায় গেছে গা। এখন শয়তানি হেইডার মা শয়তানি মিল্লা ভাইয়েরে পাম দিতাছে, আর ভাইয়েরও পাম নিব। এই দেখেন আমার কথাই মিলবে। কি যে বলো না তুমি আজকাল মিনু। আর শোনো, মানুষ হচ্ছে আশরাফুল মুখলুকাত, তাদের শয়তান বলতে হয় না। ভাবি শুনেন, সেই আশরাফুল মাকলুকাত যদি শয়তানের মতো কাম করে, তারে শয়তান কা আরো কত কিছু কম যায়। অহন নাটক চাইতাছি, কথা কইেন না। মিনু নাটক দেখায় মন দিচ্ছে, আর অন্যদিকে বেরির মনে ভয় আরও গাঢ় হচ্ছে। এরই মাঝে হঠাৎ করে ডোরবেল বেজে ওঠে। বেরি দৌড়ে যায়, তাড়াতাড়ি দরজা খুলে দেয় সে। ইরফান দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। ইরফানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরি, তবে মানুষটাকে বড্ড বেশি ক্লান্ত দেখাচ্ছিল। আসেন আপনি, এত দেরি হলো যে? আগে 1 মগ কফি বানা, আমি সাবান নিয়ে আসছি, মাথা প্রচুর পরিমাণে ধরে আছে। আচ্ছা। বেরি এক দৌড়ে গিয়ে কফি বানাতেই থাকে। মিনুও দেখতেছে সব। হালকা মলিন হাসি দিয়ে সেও মনে মনে বলে,
আল্লাহ পাক তারে যে এত সরল সোজা কিত্তে বানাইলো, জামাই যা কয় তাই হুনে। জামাই তো ভালা না, কোনো দিন জানি মাইরাই ফালায়। বেচারি এইটাই বুঝবার পারে না, জামাই যা কয় তাতে হহ করে, সহজ সরল মাইয়া মানুষ। মিনুর মনের ভয় তার বেলি ভাবিকে কোনোদিন জানি ইরফান মেরেই ফেলে, কিন্তু বেলি তো তা বোঝে না। এটাই মিনুর খারাপ লাগে। বেলি কফি বানিয়ে ইরফানের রুমে যায়। ইরফান তখন গোসল করে বের হয়। ইরফান তখন মাথার পানিগুলো মুছতেছে, তখনই বেলি রুমে যায়। আপনার কফি। থ্যাঙ্কস রে, এত ধকলের পরে এই কফিটা সত্যি প্রয়োজন ছিল। খেয়ে নেন। বেলি, জি স্বপ্ননীর প্রজেক্টটা সাইন হয়ে গেছে। বুঝলাম না ঠিক। বুঝলি না? কফি মগে চুমুক দিয়ে বেলির সামনে গিয়ে দাঁড়ায় ইরফান। তারপর হালকা হেসে বেলি চোখের দিকে তাকায় ইরফান। তোর দেওয়া নামটাই রেখেছি প্রজেক্টের। বস নামটা শুনে খুব খুশি হলেন। আমাদের কোম্পানির পরবর্তী প্রজেক্টের নাম হচ্ছে স্বপ্ননীর। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার প্রমোশনটাও হয়ে গিয়েছে আজকেই। বস ডিক্লেয়ার দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, আমি বলেছিলাম না আপনাকে ঠিক হবে সব। হ্যাঁ, সবটাই ঠিক হয়েছে। আচ্ছা, আপনি কফি খেয়ে আসেন, আমি টেবিলে ভাত দিতেছি। বেরি দাঁড়া। জি, কিছু বলবেন? কি চাই তোর? আজ যা চাস মুখ ফুটে বল। চাইছি তো কাল রাতে। বেলি, শাড়ি, গহনা কিংবা অন্য যা কিছু চাই বলতে পারিস। এসব কিছুই চাই না আমার যা চাই তা বলছিলাম তো কালকে। আপনি খাইতে আসেন, আমি ভাত বাড়তেছি। ইরফানের কথা এড়িয়ে গিয়ে বেলি রুম থেকে বেরিয়ে যায়। বেলি যেই কথাগুলো বলে গেল, কথাগুলো কি অভিমানের কথা নাকি বেলির মনের কথা, কিছুই বুঝতে পারছে না ইরফান। তবে এতটুকু বুঝতে পেরেছে, বেলির সাথে করা অন্যায়গুলোর জন্যে তাকে ক্ষমা চাইতে হবে বেলির কাছে, আর তা যত তাড়াতাড়ি সম্ভব। ইরফান ডাইনিং টেবিলে বসে আছে। বেলি ভাতসহ সব কিছু এগিয়ে দিচ্ছে ইরফানকে। ইরফান কিছুক্ষণ বেলির দিকে তাকিয়ে আছে, তারপর কি যেন একটা ভেবে বেলির সামনে মিনুকে ডেকে আনে ইরফান। যে ভাই আমারে ডাকছেন? হুম, কি ভাই কন? আজকে তুই গেস্ট রুমে থাকিস। কথাটা শুনে বেলির কলিজায় এক কামড় দেয়। আর তার থেকেও বড় কথা, মিনুর তো কলিজায় সব পানি নাড়াচাড়া দিয়ে ওঠে। ইরফান হঠাৎ করেই কেন আজকে মিনুকে গেস্ট রুমে শুতে বলল। মিনু বেলির দিকে তাকায় আর বেলিও মিনুর দিকে তাকায়। মিনু চোখের ইশারায় বেলিকে বোঝাতে চাচ্ছে হয়তো আজ রাতেই বেলির শেষ রাত। ইরফান হয়তো আজ রাতেই বেলিকে মেরে ফেলবে, তাই মিনুকে আলাদা শুতে বলেছে। এইদিকে বেলিও বিচলিত। হঠাৎ করে ইরফান আজ কি হলো? মিনু কথা ঘুরিয়ে নিয়ে নিজেই বলা শুরু করে। ভাই আমার একলা হইতে ডর লাগে তো। কিসের ডর আবার? বাসায় আমি আছি, তোর ভাবি আছে, কিসের ডর আবার? ভাবি আছে, সমস্যা নাই, কিন্তু আপনি আছেন এইটাই আসল সমস্যা। এই মিনু, কি বলিস গুনগুন করে? কই কি কইছি আবার, আমি ভিতরের রুমে হইতাম না, আমার ডর করে। আচ্ছা, তাহলে তুই বেডের রুমে ঘুমাস, বেরি গেস্ট রুমে ঘুমাবে। কিল্লাই ইরাম কিল্লাই। কি কিল্লাই কিল্লাই করছিস? আর তোকে না কতবার বলেছি এই নর্মাল ভাষায় কথা বলতে। মিনুর মনে এবার পুরোপুরি দাগ কেটে যায় যে আজ রাতে ইরফান বেলিকে মেরে ফেলবে, তাই বেলিকে চোখে ইশারা করে। তখন আবার বেলি বলা শুরু করে। মিনু তো রোজ আমার কাছেই ঘুমায়, তাহলে আজ কেন রুমে ঘুমাবে? আমি বলেছি তাই। কিন্তু ও তো ভয় পায়। পাবে না ভয়। এখন মিনু, তুই কোন রুমে থাকবি ভেবে দেখ। এই বলে ইরফান খাবার টেবিল থেকে উঠে নিজ রুমে চলে যায়। ইরফান যেতে না যেতেই মিনু শুরু করে দেয়। দেখছেন ভাবি, দেখছেন? কইছিলাম না মাইরা ফালাবে, আমার অন্য রুমে দিয়ে আপনারে মাইরা ফালাইব গো ভাবি। কি সব বলো না তুমি? আমাকে মেরে ফেললেও তুমি দেখবে, আর না মারলেও তুমি দেখবে। বাদ দাও, উনি যা বলছে তাই করো। আজকে বরং গেস্ট রুমেই ঘুমাও। কিন্তু আপনি যা আছে কপালে। রাত প্রায় 12টা নাগাদ বাজবে। মিনু চিন্তা করতে করতে গেস্ট রুমেই ঘুমিয়ে গেছে। আর অন্যদিকে রুমে শুয়ে শুয়ে বেলি ভাবছে আজকে হঠাৎ মিনুকে কেন অন্য রুমে ঘুমাতে বলল ইরফান। এপাশ ওপাশ করেও ঘুম আসছে না বেলির। এরই মাঝে দরজায় টোকা পড়ে। বেলি দরজা খুলে দিয়ে দেখে ইরফান ট্রাউজারের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। অনেকটাই চমকে যায় বেলি ইরফানকে দেখে। ভেতরে আসতে পারি? এইটা আপনার বাসা, সেই হিসেবে রুমগুলো আপনার। আসেন। ঘুমাসনি এখনো? শুয়েছিলাম, এক্ষুনি ঘুম আসতো। ও, তখন বললাম কি চাই তোর, কিছুই বললি না। আমার কিছুই চাই না, আর যা চাওয়ার ছিল চেয়েছি তো। আজ যদি আমি তোর কাছে কিছু চাই, দিবি আমাকে?
এমন কিছু চাইবেন না যা আমি দিতে পারবো না, আর যদি আমার জীবনটা চান সহজেই দিয়ে দিব, তবু এমন কিছু চাইবেন না যা আমার আয়ত্তের বাহিরে। জীবন চাইবো না, কারণ এই জীবনটাই তো আমার। মানে? যদি বলি আমি তোকে চাই, তখন কি করবি তুই? ইরফানের কাছ থেকে এমন কথা আশা করেনি বেলি। এই কথাটা পুরোটাই তার আশপাশের জগৎ থেকে অনেক দূরে ছিল, যা বেলির ধারণাতেই ছিল না। যেই মুহূর্তটা প্রত্যেক নারী আশা করে তার স্বামীর কাছে, যেই মুহূর্তটা যে এইটা হবে জানা ছিল না বেলির। আর মুহূর্তটাও যে আজকের রাতটা হবে তাও জানা ছিল না বেলির।